বিষয়টা পড়াবো সেটা হচ্ছে যে প্রিএম্বল। যারা ক্লাস করেছো তাদের আর মনে হয় না যে এটা বিশেষ লাভ হবে, তারা নিজেদের মতো করে স্টাডি করতে পারো। যারা শোনোনি, যাদের জন্য মনে হচ্ছে যে এটা শোনা খুব গুরুত্বপূর্ণ, তারা শুনতে পারো। আর বিশেষ করে যারা এবার এখনো নেট পাস করনি, পরীক্ষা দেবে, রিভাইজ করছো, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। প্লাস হচ্ছে যারা এসএসসিতে এখান থেকে 100% কোয়েশ্চেন্স থাকবেই। নেট সেটে তো কোয়েশ্চেন্স থাকেই, দেখেই নিয়েছো। এইবারই বোধহয় দুটো কোয়েশ্চেন্স বোধহয় এইবার রিপিট করে দুটো কোয়েশ্চেন্স দিই। কাজেই ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে সমস্ত পার্টগুলো আমরা পড়ি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানে একটা মানে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিয়াম্বল থেকে কোয়েশ্চেন্স নেটে এবং সেটে থাকেই, এসএসসিতেও থাকবে, কম্পালসারিলি থাকবে, এবং ইন্টারভিউ বোর্ডেও হয়তো তোমাকে এখান থেকে কিছু প্রশ্ন করতে পারে, কারণ এটা হচ্ছে কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, খুব ইম্পর্টেন্ট একটা। তো সেগুলো তোমাকে সবার আগে ইনফরমেটিভ ওয়েতে বুঝে নাও কি জিজ্ঞেস করতে পারে তোমাদের এমসিকিউ এর জন্য। তারপরে আমি আসবো যে ইন্টারভিউ বোর্ডে কি রকম প্রশ্ন হতে পারে, সেই পারপাসে তোমাদের হবে। তো এটা যেটা তোমাদের বারবার বলি যে 10টা বই পড়বে না, একটা বই পড়বে, এবং সেটা অথেন্টিক একটা বই পড়বে যেখানে ইনফরমেশনসগুলো অ্যাকুরেট আছে, অথেন্টিক আছে। তো সেইগুলো তোমাদেরকে হেল্প করবে। তোমরা এই জেনারেলি মার্কেটে যে সমস্ত বাজারে বইগুলো, যেগুলো বিশেষ করে এসএসসির স্টুডেন্টরা কিনছো, সেখানে ভুলভ্রান্তিতে ভরপুর। তাড়াহুড়ো করে তারা মার্কেট ক্যাপচার করতে গিয়ে তারা তাড়াহুড়ো করে প্রচুর ভুলভ্রান্তি করেছে। তোমরা প্রত্যেকে আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছ, আমি দেখছি সেগুলো। তো যাই হোক, এই কারণে বারবার বলি যে অলরেডি এস্টাবলিশড কোনো একটা বই, প্রসিদ্ধ কোনো বই, সেগুলোকে ফলো করো। এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি প্রসঙ্গে আসে তাহলে কিন্তু লক্ষ্মীকান্ত এখানে একটা খুব গুরুত্ব। তো ইন্ডিয়ান লক্ষ্মীকান্ত থেকে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা ভালো করে দেখতে হবে। আর প্রিএম্বলটা বারবার দেখতে হবে, বারবার বলছি, এসএসসি এবং নেটের জন্য, কারণ এখান থেকে কোয়েশ্চেন 100% পরীক্ষাতে থাকবেই। এবং নেটে তো একাধিকবার এসেছে, ছেড়ে দেওয়া, এবং একটা জিনিস একই জিনিস একাধিকবার রিপিট করেছে। তো এখানে চলে আসো, এবার কি আছে আমি খুব অল্প সময়ে পড়িয়ে দেবো, অল্প সময় লাগবে, 1 ঘন্টার মধ্যে শেষ করো। ইনফরমেশনের ওয়েতে চলে আসো একেবারে, আমি ডিরেক্ট ডিটেলসে যাবো না, কারণ যদি দেখার ইচ্ছে হয় আমার পুরোনো ভিডিওগুলো দেখে নিও। প্রিএমএলের উপর যেগুলো আছে সেগুলোতে দেখবে, ডিটেলসে আরও হয়তো বলেছি, তো সেখান থেকে দেখে নিতে পারো। এখানে শর্টকাট আসো, যেহেতু তোমাদের এখন ইনফরমেশন দরকার ডিসেম্বরের জন্য, এবং যারা এসএসসি দেবে তাদের জন্য। এখানে কি বলা হয়েছে, প্রিএম্বল। আমরা জানি প্রিএম্বল হচ্ছে আমাদের সংবিধানের মুখপত্র বলা হয় এটাকে। সংবিধানের উদ্দেশ্যটা ঠিক কি সেইটা এখানে লেখা আছে। সংবিধানের এই কারণে মুখপত্র, সংবিধানের ভেতরে কি আলোচনা করা হয়েছে, কোন উদ্দেশ্যে আলোচনা করা হয়েছে, তো সেই সমস্ত বিষয়গুলো এক প্রকার লিপিবদ্ধ করা হয়েছে, তো একেবারে থিওরাইজ করা হয়েছে বলতে পারো প্রিএম্বলের মধ্যে, যেটাকে আমরা বাংলায় বলি প্রস্তাবনা। তো প্রস্তাবনা আমাদের সংবিধানের তাহলে মুখপত্র, তাই তো। এখানে আমরা দেখতে পাবো যে এটা প্রিএম্বল প্রথম শুরু হয়েছিল আমেরিকাতে। তারপরে আমরা বুঝতেই পারছো যে আমেরিকা থেকে ধার করেছি, এবং এটাকে গুরুত্বপূর্ণ এটার প্রতি প্রিএম্বলের উপর একটা গুরুত্বপূর্ণ কমেন্ট পাস করেছিলেন যিনি, কারণ সেটা আমাদের জানতে হবে, কারণ এটা পরীক্ষায় একাধিকবার আসে। সেটা হচ্ছে এন.এ. পালকিওয়ালা একজন এমিনেন্ট জুরিস্ট ছিলেন। ভারতের ইতিহাসে বেশ কতগুলো জাজমেন্ট এসেছে, সেই জাজমেন্টগুলোতে তিনি কিন্তু ওকালতি করেছেন, এবং সেগুলো ভারতের যে রাজনৈতিক ইতিহাস, আইনি ইতিহাস, সেগুলোকে কিন্তু অনেক বদলে দিয়েছে। যাই হোক, এগুলো আমরা অনেক পরিবর্তন আমাদের সোসাইটিতে এসেছে তার এই ওকালতির কারণে। তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি প্রস্তাবনার উপর কমেন্ট করেছিলেন এটা, যে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের এটা হচ্ছে একটা পরিচয়পত্র। সংবিধানের এটা হচ্ছে পরিচয়পত্র, আইডেন্টিটি কার্ড। আমাদের যেমন আইডি কার্ড যেটাকে বলি আমরা, আইডি কার্ড, সংবিধানের আইডি কার্ড হচ্ছে এটা। আইডি কার্ড প্রস্তাবনা দেখলেই কনস্টিটিউশনের পরিচয় বোঝা যায়। তো কনস্টিটিউশন সম্পর্কে যদি তোমার পরিচয় পেতে হয় তাহলে তোমাকে প্রিএম্বলটা পড়তে হবে। তো এইভাবে তিনি এটাকে ইন্ডিকেট করেছেন। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যেটা আজকের দিনে আমরা প্রস্তাবনা হিসেবে গ্রহণ করেছি, সংবিধানের মধ্যে আছে। আমরা জানি যে এই প্রস্তাবনা আমাদের সংবিধানে প্রথম উত্থাপিত হয়েছিল অবজেক্টিভ রিজলিউশন হিসেবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, যেটাকে আমরা বলি গণপরিষদে আমাদের এটা উত্থাপন হয়েছিল অবজেক্টিভ রিজলিউশন হিসেবে। কে উত্থাপন করেছিলেন? নেহেরু। কত সালে উত্থাপন করেছিলেন নেহেরু? এটা আমরা জানি 1946 এর আমরা জানি যে তিনি সম্ভবত 13ই যে 22 জানুয়ারিতে এসেছিল। বলছো 13 জানুয়ারি হয়েছিল, তো 13 জানুয়ারি। 13 জানুয়ারি, হ্যাঁ, তো অবজেক্টিভ রেজলিউশন নাকি 13 ডিসেম্বর? হ্যাঁ, 13 ডিসেম্বর হয়েছিল। 13 ডিসেম্বর, জানুয়ারি 11তে প্রথম আমাদের অধিবেশন বসলো। শোনো,
and it got accepted on 22nd January, তাই না স্যার? মন দিয়ে শোনো, পরে আমি শেষের দিকে বলবো। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্টিভ রেজলিউশনস অর্থাৎ গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল আমরা জানি 9 তারিখে। হ্যাঁ, 9 ডিসেম্বর আমাদের প্রথম অধিবেশন বসেছিল। তো 9 তারিখে আমাদের অধিবেশন বসলো 1946 সালের। 11 তারিখে আমরা এই ডিসেম্বরটাকে সেকেন্ডবারের মতো বসতে দেখলাম। 8 দিনের মাথায় আমরা দেখলাম যে 13 তারিখে যখন এই রেজলিউশনসটা 13 তারিখের যে অধিবেশন বসলো, তখন আমরা দেখলাম যে পণ্ডিত নেহেরু অর্থাৎ জওহরলাল নেহেরু, ঠিক আছে, জওহরলাল নেহেরু আমরা কি দেখলাম যে তিনি এই গণপরিষদের উদ্দেশ্য কি হবে, কেন এই গণপরিষদ সবাই মিলে এতগুলো লোক এসে, হ্যাঁ তখন 389 সদস্য ছিল, তো 389 জন সদস্য কেন এসে সমবেত হয়েছে সেই উদ্দেশ্যটা তিনি তাদেরকে শুনিয়েছিলেন। তো সেই উদ্দেশ্যটা শুনিয়েছিলেন যখন, তখন যে শব্দগুলো তিনি ব্যবহার করেছিলেন এই শব্দগুলোই বেসিক্যালি হয়ে গেল আজকের দিনে হচ্ছে প্রস্তাবনা। সংবিধানে এটাকে একটুখানি মডিফাই করে আমাদের এখানে সংবিধানের প্রস্তাবনা হিসেবে এটাকে তুলে ধরা হয়েছে। এবং এটা 22শে জানুয়ারি, আমি যদি ভুল না হয় এটা 22শে জানুয়ারি, এটা কিন্তু সংবিধানে 22শে জানুয়ারি এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে, প্রস্তাবনা পেশ করা হয়েছে, অর্থাৎ এই উদ্দেশ্যটা গণপরিষদের যে উদ্দেশ্য সেটা পেশ করা হয়েছে 13 ডিসেম্বর, আর 22শে জানুয়ারি গিয়ে এটা অ্যাকসেপ্ট করা হয়েছে। এটা অলরেডি নেট পরীক্ষায় কিন্তু এসে গেছে কোয়েশ্চেন্সটা, তো ভালো করে এটা কিন্তু দেখতে হবে কবে গ্রহণ করা হলো, কবে পেশ করা হলো আর কবে গ্রহণ করা হলো। তো এটা আমরা এখানেও বোধহয় আছে, তোমরা দেখতে পাবে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি যে এটাকে অ্যামেন্ড করা হয়েছে। কত সালে অ্যামেন্ড করা হয়েছে? সংবিধান প্রস্তাবনা হিসেবে যখন এটা উঠে এসেছে 1950 থেকে, তারপর থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা 1976 সালে 42তম সংবিধান সংশোধন যখন হয়েছিল, যেটাতে আমাদের মেজর রিফর্মস করা হয়েছিল সংবিধানের, তো সেই সময় এটাকে সংশোধন করা হয়েছিল। এবং এখনো পর্যন্ত মনে রাখো একবারই এটাকে সংশোধন করা হয়েছে, একবারই প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছে। এবং একবার যখন সংশোধন করা হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে, তখন 3টে শব্দকে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে বা ঢোকানো হয়েছে। কোন কোন 3টে শব্দ? সেকুলারিজম, সোশ্যালিস্ট আর হচ্ছে ইন্টিগ্রিটি, অর্থাৎ সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই 3টে শব্দকে ঢোকানো হয়েছে। এই 3টে শব্দের অর্থ কি? সোশ্যালিস্ট শব্দের অর্থ হচ্ছে সমাজতন্ত্র, সেকুলার শব্দের অর্থ হচ্ছে সেখানে ধর্মনিরপেক্ষতা, এবং ইন্টিগ্রিটি শব্দের অর্থ হচ্ছে যে ঐক্য বা কি বলে এটাকে, সৌভ্রাতৃত্ব, কাইন্ড অফ সৌভ্রাতৃত্ব, ঠিক আছে, ভাইচারা যেটাকে বলা হয়, আমরা হিন্দিতে যেটাকে বলি, বাংলায় কি বলে এক্স্যাক্ট, হিন্দিতে বলা হয় ভাইচারা রাখা, ঠিক আছে, সকলের সাথে একটা মিল মহব্বত রেখে চলা, এইটা এখানে বোঝানো হয়েছে। 3টে বিষয়কে, তার মানে 3টে শব্দকে ঢোকানো হয়েছে। একাধিকবার নেট সেটে জিজ্ঞেস করেছে, এসএসসিতেও জিজ্ঞেস করেছে, তো তোমাদের জন্য খুব। এবার তোমাদেরকে প্রিএম্বলটা মুখস্থ করতে হবে, এবং একাধিকবার নিজেকে এটা মুখস্থ তোমাদের রাখার জন্য, মেমোরিতে রাখার জন্য বারবার তোমাকে এটা লিখতে হবে, নইলে তুমি পারবে না। এবং যখন পড়বে তখন একটা সিকোয়েন্স মেনটেন করে পড়বে, এটা জেনে নাও যে পড়তে হবে কিভাবে, আদারওয়াইজ তোমরা গিয়ে, আচ্ছা সংহতি, তো পড়তে হবে কিভাবে এটা ভালো করে জেনে নাও, আদারওয়াইজ তোমরা পড়বে ঠিকই কিন্তু পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে ফেলবে, পরীক্ষার হলে অপশন দেখে তোমরা গুলিয়ে ফেলবে। তো যেহেতু আমি একাধিক কোয়েশ্চেন্স দেখেছি এখনো পর্যন্ত, জানি কি ধরনের প্রশ্ন আসে, তাই তোমাদের বলে দিচ্ছি এটা, যে পড়তে হবে কিভাবে পড়তে হবে ঠিক এইরকম ভাবে। একবার তো যেরকম লেখা আছে ওইভাবে পড়তে হবে, আর আরেকবার এইভাবে লম্বাভাবে পড়তে হবে, একবার ভার্টিক্যালি পড়তে হবে, ঠিক আছে, অর্থাৎ উপর থেকে নিচে একবার পড়তে হবে। একবার এইরকম সিধে যেমন লাইনগুলো লেখা আছে সেভাবে পড়তে হবে, আর একবার নিচ থেকে পড়তে হবে, উপর থেকে নিচে পড়তে হবে, এইরকম ভাবে। তাও এই যে আমার মাউসটা যেভাবে হচ্ছে সেইভাবেই, যেভাবে কাজ করছে সেইভাবেই। অর্থাৎ আমরা এটা মুখস্থ করবো যখন, তখন কি পাচ্ছি, যেটা লেখা আছে সেটাই পাচ্ছি। কি পাচ্ছি? শব্দগুলোর দিকে ভালো করে ধ্যান দিতে হবে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, ভারতের জনগণের কথা বলা হয়েছে, তার মানে ভারতের জনগণটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। কি বলছে? হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens, অর্থাৎ আমরা ভারতের নাগরিক, আমরা এটাখানে প্রতিশ্রুতিবদ্ধ একরকম ভাবে হচ্ছি যে আমরা সার্বভৌম, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক। ভালো করে শব্দ 5টা মনে রাখো। কি কি শব্দ? সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক আর রিপাবলিক। মুখস্থ করে নাও, দরকার হলে একটা শর্ট ফর্ম বানিয়ে নাও, SSS DR দিয়ে মনে রাখার চেষ্টা করবে। প্রথম এস সোভারেন্টি, দ্বিতীয় এস সোশ্যালিস্ট, তৃতীয় এস সেকুলার, আর হচ্ছে ফোর্থ হচ্ছে রয়েছে ডি ফর ডেমোক্রেসি, আর ফিফথ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আর ফর রিপাবলিক। তো এইরকমভাবে SSS দিয়ে মনে রাখার চেষ্টা করো। SDR আমি এখানে লিখেও দিচ্ছি তোমাদের, ঠিক আছে, এগুলো যাতে তোমাদের
ইজি হয়, একটু শর্টকাট হয় জিনিস। ট্রিপল এস ডিআর, সোশ্যালিস্ট, সোভারেন, সোভারেনটা মনে থাকে সবার আগে থাকবে, মাথায় রাখবে। সোভারেন অর্থাৎ সার্বভৌম, সোশ্যালিস্ট মানে সমাজতন্ত্র, সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক, আর রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। তো এইরকম ভাবে এই সিকোয়েন্সটা তোমাদের মনে রাখতে হবে, এবং সিকোয়েন্সেই মনে রাখবে কিন্তু, মানে মানে র্যান্ডামলি মনে রাখলেও কিন্তু হবে না, কারণ এটা প্রিএম্বল, তুমি আগে পরে করতে পারো না, প্রত্যেকটার মহত্ব আছে এখানে। একটা শব্দ আগে করা যাবে না, একটা শব্দ পরে করা যাবে না, এখানে কমাও দেওয়া যাবে না, কমা থাকলে তুলে দেওয়া যাবে না, ফুল স্টপ থাকলে সেটাকে দেওয়া যাবে না, মানে তুলে দেওয়া যাবে না, না থাকলে দেওয়া যাবে না। আবার এখানে কোলন আছে, সেমিকোলন, যেখানে যা আছে অ্যাজ ইট ইজ এটাকে পড়তে হবে। প্রত্যেকটার একটা কিন্তু এখানে মিনিং আছে, এই মিনিংগুলো একটা শব্দ বা একটা কমা, একটা ফুল স্টপ উঠে যাওয়ার মানেই হচ্ছে সেখান থেকে মিনিংটা বদলে দিচ্ছ। তো এটা করা যায় না, এটা এক প্রকার অপরাধ, লিগাল 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 এক প্রকার বলতে পারো, একটা 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 অফেন্স। তো তুমি এটা করতে পারো না। সো এটা তোমাকে ভালোভাবে এইভাবে যেমন আছে তেমনভাবেই মনে রাখতে হবে। তারপর কি পাচ্ছি? জাস্টিস। কি কি জাস্টিস এনশিওর করছে? সামাজিক, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। লিবার্টি কি? লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। কি কি স্বাধীনতা? চিন্তার স্বাধীনতা, থট, এক্সপ্রেশনস, বিলিফ, ফেইথ অ্যান্ড ওরশিপ। কি কি? চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা, এবং হচ্ছে ধর্মমতের স্বাধীনতা, উপাসনার স্বাধীনতা, এগুলো তোমার কিন্তু স্বাধীনতা থাকবে। স্বাধীনতা বলতে কি কি স্বাধীনতার কথা বলা হচ্ছে ভালো করে দেখে নাও। থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ, ওরশিপ। সংখ্যাগুলো দরকার হলে কাউন্ট করে নাও, কটা সংখ্যা আছে? 1 2 3 4 5। যখন লিবার্টির কথা বলবে তখন 5 ধরনের লিবার্টি, যখন জাস্টিসের কথা বলবে তখন 3 ধরনের জাস্টিস। এইভাবে এটাকে ক্যালকুলেশন করে পড়ো। এরপর আসো ইকুয়ালিটি, ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি। তাহলে কটা ইকুয়ালিটির কথা বলছে? 2 ধরনের ইকুয়ালিটির কথা বলছে। স্টেটাস অর্থাৎ মর্যাদা এবং সুযোগ সুবিধা, মর্যাদা এবং সুযোগ সুবিধা। এরপরে কি বলছে? অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল, এটাকে সকলের মধ্যে প্রমোট করতে হবে। বলছে ফ্রেটার্নিটি, এটাকে পরে ঢোকানো হলো, যেটা বললাম ফ্রেটার্নিটি, অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। এইটা ইন্টিগ্রিটিটা ঢোকানো হলো পরে। তো এটা তো যাই হোক, এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপর কি আছে? ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26 ডে অফ নভেম্বর, এই ডেটটা ভালো করে মনে রাখতে হবে। কত তারিখ? 26 ডে অফ নভেম্বর 1949, অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর, এই ডেটটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। 1949 সালের 26শে নভেম্বর কি করছি? অ্যাডপ্ট করছি। কাকে অ্যাডপ্ট করছি? সংবিধানটাকে অ্যাডপ্ট করছি। অ্যাডপ্ট, ইনঅ্যাক্ট অ্যান্ড গিভ টু আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন, এটা আমরা গ্রহণও করছি, আমরা এটাকে ইনঅ্যাক্টও করছি অর্থাৎ কার্যকরীও করছি, এবং কার্যকরী করে আমরা আমাদের নিজেদেরকেই এই সংবিধানটা উপহার দিচ্ছি। তো এই কথাগুলো এখানে ভালো করে বলা হয়েছে, এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, পরিষ্কার করে এটা মনে রাখতে হবে, যেমন আছে তেমন ভাবেই, একটাও কিছু তুমি কিন্তু এখান থেকে বদলাতে পারবে না। এবার তো গেল জেনারেলি যেভাবে আমরা বই পড়ি সেইভাবে পড়লাম। এবার চলে আসো যেটা তোমাদের বললাম ভার্টিক্যালি পড়তে হবে, কিভাবে? লম্বভাবে যেটা পড়তে হবে। এইখানে বিশেষ করে এই 3টে শব্দ ভালো করে পড়তে হবে, 3টে নয় 4টে। জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, ইন্টিগ্রিটি, এইটা সিকোয়েন্সে পড়তে হবে। প্রথমে আছে জাস্টিস, তারপরে আছে লিবার্টি, প্রথমে আছে এখানে জাস্টিস, তারপরে আছে এখানে লিবার্টি, ভালো করে দেখো, তারপরে আছে লিবার্টি, তারপরে আছে এখানে ইকুয়ালিটি, তারপরে আছে আমাদের এখানে ফ্রেটার্নিটি, তারপরে আছে ইন্টিগ্রিটি। এই 5টাও সিকোয়েন্সে মনে রাখো। কিভাবে? এটার একটা শর্ট ফর্ম দরকার হলে বানিয়ে নেবে। শর্ট ফর্ম যদি যদি মনে না থাকে তোমাদের, শর্ট ফর্ম বানিয়ে নেবে। JLE, JLEFI, 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 এইরকম ভাবেও এটাকে তোমরা কিন্তু মনে রাখতে পারো। ঠিক আছে? JLEFI, ভালো করে দেখে নাও। JLEFI, এইটাকেও সিকোয়েন্স মনে রাখো, এবং এগুলো বিভিন্ন জায়গায় তোমাদের বারবার বলি মনে রাখার জন্য পাসওয়ার্ড বানিয়ে নেবে। আজকের দিনে তো আমাদের 20-25টা করে তো পাসওয়ার্ড থাকেই থাকে। তো এইরকম ভাবে পাসওয়ার্ড বানিয়ে নেবে এগুলোকে, যাতে মনে থাকে। ফেসবুকের পাসওয়ার্ড বানিয়ে নেবে, ইনস্টাগ্রামের, নইলে হোয়াটসঅ্যাপের, নইলে টুইটারের, টিকটকে, যা যা আছে তোমার কাছে কোনো একটার কাজে এটা লাগিয়ে দেবে, যাতে করে তুমি ওইটা খুলতে গেলে এটা মনে থাকে। তো এইভাবে এগুলোকে মনে রাখতে পারো। ঠিক আছে? আলাদা করে আর পাসওয়ার্ড মনে রাখতে হবে না, এগুলো মনে রাখলেই ওই তোমার পাসওয়ার্ডটাও মনে থাকে। তো এটাকে তুমি কাজে লাগাতে পারো, আমি তাই করি। তো এগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তাহলে এই সিকোয়েন্সটা তোমাদের কিন্তু মেনটেন করতে হবে, ভালো করে দেখে নাও। এই সিকোয়েন্সটা তোমাদের কিন্তু মেনটেন করতে হবে। আর যেগুলো বললাম যে জাস্টিস 3 প্রকার, লিবার্টি 5 প্রকার, আর ইকুয়ালিটি 2 প্রকার, এই 3 5 2 এই সিকোয়েন্সটাও মনে রাখতে হবে। 5 2 দরকার হলে এই 3 5 2 এর এই সিকোয়েন্সটাও এখানে মনে রাখো। 3 5 2
3, 5 এই সিকোয়েন্সটাও মনে রাখো যে জাস্টিস 3 প্রকার, লিবার্টি 5 প্রকার আর ইকুয়ালিটি 2 প্রকার। এইটা কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে, একাধিকবার জিজ্ঞেস করেছে, রিপিট করে করে জিজ্ঞেস করছে। কাজে এগুলো এটা যে উদ্ধার করতে পারবে, এইভাবে পড়তে পারবে, তার জন্য খুব ইজি হয়। মোটামুটি এইবার যেমন 2টো কোয়েশ্চেন্স এসেছে, ভাবে কোয়েশ্চেন্স কমন পাবে। যাদের দেখবে 1টা 2টোর জন্য জিআরএ পাবে না, তো তারা এই ধরনের মিসগুলো ভুলগুলো করে এসেছে বলে, এইভাবে পড়নি বলে। তো আজকে দেখিয়ে দিলাম আর যেন কোনো ভুল না হয়, শর্টকাট ট্রিক্সে। এরপরে চলে আসো ইনগ্রিডিয়েন্টস অফ দ্য প্রিএম্বল, উপাদান কি কি আছে প্রিএম্বলের মধ্যে, যেগুলো অলরেডি বলে দিলাম। উপাদান বেসিক্যালি এখানে 4টে, ভালো করে দেখে নাও, 4টে উপাদানের ক্যালকুলেশন করে করে পড়বে। 4টে উপাদানের কথা বলা হয়েছে। কি কি? এখানে সোর্সের কথা বলা হয়েছে, এখানে প্রকৃতির কথা বলা হয়েছে ভারত নামক রাষ্ট্রের, এখানে কনস্টিটিউশনের, এখানে বা সংবিধানের উদ্দেশ্যের কথা বলা হয়েছে, আর সংবিধানের ডেট এখানে আছে, গ্রহণের ডেট আছে আমাদের। তাহলে সোর্সে এখানে কি কি বলা হচ্ছে, যে উৎস কি কি আছে সংবিধানের যে কর্তৃত্ব, যে ক্ষমতা, সেই কর্তৃত্বের উৎসটা ঠিক কি? কর্তৃত্বের উৎস হচ্ছে এখানে বলা হয়েছে জনগণ, পিপল অফ ইন্ডিয়া। ভালো করে দেখো এখানে সোর্সটা কি বলা হয়েছে, সোর্সটা বলা হয়েছে পিপল অফ ইন্ডিয়া, পিপল অফ ইন্ডিয়া, কারণ শুরুতে লেখা ছিল উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে সোর্সটা কি, সংবিধানের সোর্সটা কি? সংবিধানের সোর্সটা হচ্ছে পিপল অফ ইন্ডিয়া, যে ভারতের জনগণ। প্রকৃতিটা কি রকম? প্রকৃতিটা হচ্ছে এই যে সার্বভৌম। রাষ্ট্রের প্রকৃতি কি রকম? রাষ্ট্রের প্রকৃতি হচ্ছে সার্বভৌম, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, যেটা আমরা পড়লাম উপরে, তাই তো? তাহলে এইটা মনে রাখতে হবে। কটা? 1, 2, 3, 4, 5। তাহলে এই 5টা আমাদের মনে রাখতে হবে, তো এইটা ভালো করে মনে রাখবে। তাহলে আমাদের রাষ্ট্রের আমরা প্রকৃতি পেয়ে গেলাম, তাই তো? এগুলো কি আমি ব্যাখ্যা করব নিচে এসে। এরপর চলে আসো আমাদের সংবিধানের উদ্দেশ্য কি। আমাদের সংবিধানের উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আমাদের সংবিধানের উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা প্রতিষ্ঠা করা বা স্বাধীনতা মানুষকে উপভোগ করতে দেওয়া, সমতা প্রতিষ্ঠা করা, মানুষের মধ্যে যাতে সমতা থাকে এবং যাতে হচ্ছে সংহতি মেনটেন হয়, সেইটাকে কিন্তু দেখা। তাহলে সংবিধানের উদ্দেশ্য কি? সংবিধানের উদ্দেশ্য এখানে কিন্তু এই যে 1, 2, 3, 4। তাহলে সংবিধানের উদ্দেশ্য হচ্ছে 4টে, এগুলো ভালো করে মনে রাখো। এগুলো হচ্ছে সংবিধানের উদ্দেশ্য, এগুলো হচ্ছে সংবিধানের উদ্দেশ্য, তো ভালো করে মনে রাখো। এরপরে দেখো আমাদের সংবিধান কবে গ্রহণ হয়েছে এবং কার্যকর হয়েছে, মানে সংবিধান কবে গ্রহণ হয়েছে, গ্রহণ হয়েছে এখানে বলে দিয়েছে 26শে নভেম্বর 1949। তো এটা ভালো করে মনে রাখতে হবে। এরপরে চলে আসো আমাদের পরের 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 বিষয়ে। কি কি আছে? কি আছে? কিওয়ার্ডস ইন দ্য প্রিএম্বল। কোনগুলো কিওয়ার্ড? মুখ্য যে সমস্ত শব্দগুলো, মুখ্য শব্দ প্রিএম্বলের মধ্যে, যেগুলো মনে রাখতেই হবে, অলরেডি বলে দিলাম। সুভারেনিটি, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, অর্থাৎ সার্বভৌমিকতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক বা গণতন্ত্র এবং হচ্ছে প্রজাতন্ত্র। রিপাবলিক কথার অর্থ হচ্ছে কিন্তু প্রজাতন্ত্র, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এর সাথে সাথে আরও কি আছে? ন্যায় বিচার আছে, স্বাধীনতা আছে, সমতা আছে, আর হচ্ছে সংহতি আছে, এগুলোও কিন্তু আছে। এগুলো হচ্ছে কি প্রধান প্রধান শব্দ আমাদের সংবিধানের মধ্যে, এগুলোর উপর জোর দেওয়া হয়েছে, সো এগুলো মনে রাখতে হবে। এরপরে চলে আসো তোমাদের সোভারেনিটির প্রসঙ্গে। সোভারেনিটির এবার ব্যাখ্যায় চলে আসো। সোভারেনিটি বলতে এখানে বেসিক্যালি কি বোঝায়? সোভারেনিটি বলতে বোঝায় তুমি সর্বশক্তিমান হওয়ার যে ক্ষমতা, সেটাকে বোঝায়। সোভারেন কথার অর্থই হচ্ছে যে সর্বশক্তিমানতা, সর্বশক্তিমান তুমি। সর্বশক্তিমান কোন কোন বিষয়ে? না, তোমার ইন্টারনাল যে অ্যাফেয়ার্স আছে, অর্থাৎ আভ্যন্তরীণ যে তোমার ক্ষেত্র আছে রাষ্ট্রের মধ্যে, সেইখানে তুমি তুমি সর্বশক্তিমান, এবং আভ্যন্তরীণ যে ক্ষেত্রে আছে সেখানে যে ডিসিশনসগুলো তুমি নেবে, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, চুক্তি করার ক্ষেত্রে, চুক্তি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে, ঠিক আছে, সংগঠন তৈরি করার ক্ষেত্রে যা যা ডিসিশন নেওয়া হবে, সেই ডিসিশনসগুলোর ক্ষেত্রেও স্বাধীন ডিসিশনস নিতে পারার ক্ষমতাটাকেও কিন্তু এখানে সোভারেন বলা হয়। তো এই দুটোর কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ একটা ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো এই দুটো, আভ্যন্তরীণ এবং বাহ্যিক, এই দুটোর কথা এখানে কিন্তু বলা হচ্ছে। মন দিয়ে শুনবে, আমি বাংলা ইংলিশ দুই ভাষাতেই কিন্তু রিপিট করছি। তাহলে এখানে কি বলা হচ্ছে? এবং এই ক্ষেত্রে কারো উপর নির্ভরশীলতা থাকবে না, স্বাধীনভাবে নিজের মতো করে সেখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে, তাই তো? এইটাকে এখানে সার্বভৌমিকতা বোঝানো হচ্ছে। এটা কত সালে আমরা দেখতে পাচ্ছি? যদিও এখানে একটা কোয়েশ্চেন্স মার্ক উঠে আসে অনেক সময় বিতর্ক করতে গিয়ে, সেটা হচ্ছে যে আমরা তো 1949 সালে তো আমরা কমনওয়েলথের মেম্বারশিপ নিয়েছি, যে কমনওয়েলথটাকে কন্ট্রোল করে হচ্ছে ইউরোপিয়ান ব্রিটেন, যে ব্রিটেনের আমরা দীর্ঘদিন ধরে কলোনি ছিলাম। তাহলে কি এক প্রকার আমরা বলতে পারি যে আমাদের নিজেদের সার্বভৌমিকতা কম্প্রোমাইজড হয়ে গেছে? তো না, এটা বলা যায় না। তার কারণ এগুলো হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল ডিক্লারেশনস। কেন? তার কারণ হচ্ছে যে আমরা চাইলে যে কোনো মুহূর্তে ওখান থেকে বেরিয়ে আসতে পারি, আমরা চাইলে যে কোনো মুহূর্তে ওখান থেকে বেরিয়ে আসতে পারি। এই স্বাধীনতাটা যেহেতু আমাদের আছে, তাই আমাদের নিজেদের কোনো রকমের যে ক্ষমতা আমাদের কোনো রকমভাবে কম্প্রোমাইজ হয় না, এই কথাটা এখানে বলা হচ্ছে। তাছাড়া আমরা ইউনাইটেড নেশনসেরও সদস্য আছি, এবং এরকমভাবে আরও যতগুলো সংগঠনের আমরা সদস্য,
যেহেতু এখানে আমরা বাধ্যতামূলকভাবে থাকি না, যে কোনো সময় চাইলে আমরা বেরিয়ে আসতে পারি, তাই আমাদের ক্ষমতার কোনো কম্প্রোমাইজ এখানে কিন্তু হয় না, বা কোনো ক্ষমতা কোনো রকমভাবে দুর্বল হয়ে যায় না। এই কারণে এটাকে সার্বভৌম বলা হচ্ছে, রাষ্ট্র সার্বভৌম। এরপরে চলে আসো সোশ্যালিস্ট শব্দে, সমাজতন্ত্র। সমাজতন্ত্র শব্দটা কবে সংবিধানে ঢোকানো হলো, প্রিএম্বলে ঢোকানো হলো? শুরু থেকে ছিল না, শুরু থেকে ছিল না, ভালো করে ধ্যান দেবে শব্দগুলোর দিকে। শুরু থেকে ছিল না। কখন ঢোকানো হলো? 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। 1976 সালের, এই যে এখানে বলা হচ্ছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ঢোকানো হলো। এখানে যদিও আমাদের সংবিধানে সোশ্যালিস্ট শব্দটি বা আমাদের প্রস্তাবনায় যদিও সমাজতন্ত্র শব্দটি লেখা ছিল না, কিন্তু তারপরেও আমরা জানি যে আমাদের সংবিধানের যে ক্যারেক্টার সেটা কিন্তু সোশ্যালিস্টিক ছিল। এইটা লেখা না থাকলেও স্পেসিফিক্যালি শব্দটা সংবিধানে বা প্রস্তাবনায় লেখা, বিশেষ করে প্রস্তাবনায় লেখা না থাকলেও আমাদের সংবিধানের যে চরিত্র, সংবিধানের যে ক্যারেক্টার, সেটা কিন্তু সমাজতান্ত্রিক ছিল এবং এখনও আছে। কীরকমভাবে না, তার বড় উদাহরণটা পাই আমরা আমাদের এই যে প্রিএম্বলের মধ্যে, ডিরেক্টিভ প্রিন্সিপালসের মধ্যে, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। তো সেই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে পরিষ্কার করে বলা হয়েছে রাষ্ট্রকে কতগুলো নির্দেশ দেওয়া হয়েছে, যে নির্দেশগুলোর চরিত্রগুলো হচ্ছে কি, যে সমাজতন্ত্রের চরিত্রগুলোকে সেগুলো প্রতিফলিত করে। অর্থাৎ সমাজকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার যে বৈশিষ্ট্য, সেইটা কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলোর মধ্যে কিন্তু আছে। যেহেতু আছে, রাষ্ট্রকে যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে সমাজকে মূল্য দেওয়ার, তাই আমরা বলতে পারি যে যতই আমাদের আমাদের প্রস্তাবনাতে সোশ্যালিস্ট শব্দটি লেখা না থাকলেও আমরা এটা জানি যে আমাদের সংবিধানের চরিত্র কিন্তু সোশ্যালিস্টিক, অর্থাৎ আমাদের সমাজতান্ত্রিক একটা বৈশিষ্ট্য আমাদের সংবিধানের কিন্তু আছে। তো এটা আমরা কিন্তু অস্বীকার করতে পারি না, এটা শুরু থেকেই ছিল। এখন এরপরে তোমরা এবং এখানে তাহলে এটাকে কেন্দ্র করে আরো কতগুলো ইনফরমেশন জেনে নাও। সেটা হচ্ছে যে এই শব্দটা আমরা জানি যে আমাদের 1955 সালের যে আবাদি সেশন ছিল, আবাদি সেশন কার? কংগ্রেস আজকে যে কংগ্রেস যার লিডার রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, তাদের কথা বলছি, সেই কংগ্রেসের কথা বলছি, যার জন্ম হয়েছিল 1885 সালে। তো সেই কংগ্রেসের যে একটা অধিবেশন হয়েছিল 1955 সালে স্বাধীনতার পরে, যেখানে চেয়ারম্যান ছিলেন ইউএন দেবের। 1955 থেকে 59 পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে, বা প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের। তো তখন এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয় যে দেশ সোশ্যালিস্টিক প্যাটার্নে রান করবে। তবে এটা স্বাধীনতার পরে এটা যেমন হয়েছে, একটা ডিসিশন নেওয়া হয়েছে কংগ্রেসের অধিবেশনে, তাই অনেক পরে এসে এগুলো ইন্দিরা গান্ধী এই শব্দটিকে ঢুকিয়েছেন। যখন এই 1976 সালের 42তম সংবিধান সংশোধন হলো, তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু স্বাধীনতার পরেই কি এগুলো হয়েছে? তার আগে কি কিছু ছিল না? না, তার আগেও ছিল। 1936 সালের, আমাদের এর আগেও ক্লাসে একাধিকবার বলেছি, আজকেও বলছি, 1936 সালের যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল, যেই অধিবেশনে নেহেরু কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, সেই অধিবেশনেও কিন্তু তোমরা দেখবে যে তিনি একটা কমেন্ট পাস করে গিয়েছিলেন সেই সময়, যে বলেছিলেন সেই সময় অধিবেশনে যে দেশ স্বাধীন হওয়ার পর দেশকে সমাজতান্ত্রিক পথে তিনি পরিচালনা করবেন। যেহেতু এই কথাটা তিনি তখন বলেছিলেন, আমরা দেখি যে কংগ্রেসের মধ্যে একটা কনফ্লিক্ট কিন্তু তৈরি হয়, একটা দ্বন্দ্ব তৈরি হয়, অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়। যারা সেই সময় কর্পোরেট যারা ছিল, পুঁজিপতি যারা ছিল, পুঁজিপতি হয়েও যারা ওই কংগ্রেসের সদস্যতা, পুঁজিপতি প্লাস তারা আবার কংগ্রেসের সদস্যও বটে, তো তারা কিন্তু সেইটা নিয়ে খুব একটা বেশি খুশি ছিলেন না। তো এটা শুধুমাত্র স্বাধীনতার পরের একটা উদ্ভব নয়, স্বাধীনতার আগেও এই বিতর্কগুলো ছিল। স্বাধীনতার পরে আবাদি সেশনে এসে আমরা দেখতে পাবো যে এটা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, এবং অনেক পরে এসে 1976 সালে এসে ইন্দিরা গান্ধী সরাসরি এই শব্দটিকে প্রস্তাবনার মধ্যে জায়গা দিয়েছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে আমাদের এই প্রস্তাবনায় যতই সোশ্যালিস্ট শব্দটির উল্লেখ থাকুক না কেন, আমাদের সোশ্যালিজমের মধ্যে একটুখানি আমাদের সোশ্যালিজম ইউরোপের সোশ্যালিজম বা রাশিয়ার যে সোশ্যালিজম সেটার থেকে একটুখানি ভিন্ন। কি ধরনের সোশ্যালিজম আমরা প্র্যাকটিস করি? আমরা যে সোশ্যালিজম প্র্যাকটিস করি, আমাদের সংবিধানে যে সোশ্যালিজমের কথা বলা হয়েছে, প্রস্তাবনায় যে সংবিধানের সোশ্যালিজমের কথা বলা হয়েছে বা সমাজতন্ত্রের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে মিক্সড ইকোনমিক সোশ্যালিজম, যেটাকে আমরা বলি ডেমোক্রেটিক সোশ্যালিজম। অর্থাৎ একদিকে লিবারালিজম আর অন্যদিকে সোশ্যালিজম, দুটোর মিক্সড ফর্মে চলবে। অর্থাৎ একদিকে গণতন্ত্র এবং অন্যদিকে সমাজতন্ত্র, একদিকে ব্যক্তি এবং অন্যদিকে সমাজ। এটার সমাহারে এটার মিথস্ক্রিয়াতে
বলতে পারো কি চলবে না রাষ্ট্র পরিচালনা হবে, এটার সমাহারে হবে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে আমাদের সমাজতন্ত্র ওদের থেকে ভিন্ন, কিন্তু ভিন্ন কোথায়? ওদেরটা তাহলে কি, ওদেরটা কি ছিল, সোভিয়েত ইউনিয়নের কি ছিল যেটাকে আমরা স্টেট সোশ্যালিজমও বলি, রাষ্ট্র সমাজতন্ত্র যেটাকে বলে থাকি, বা কমিউনিস্টিক সমাজতন্ত্র যেটাকে বলে থাকি, কমিউনিস্টিক সোশ্যালিজম। তাহলে সেটার মধ্যে কি আছে? সেটার মধ্যে পিওর বেসিসে বলা যেতে পারে, থিওরিটিক্যালি পিওর বেসিসে সেটার মধ্যে কি আছে যে সমাজকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা হবে, সেইটা বলা হয়েছে। কিন্তু আমরা সেটা করিনি। আমরা সমাজতন্ত্র শব্দটিকে গ্রহণ করলেও আমরা এটাকে মডিফাই করে নিয়েছি। কিভাবে না, আমরা ব্যক্তিকেও গুরুত্ব দিয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, আমরা সমাজতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাজকেও গুরুত্ব, দুটোকে মিলিয়ে আমরা আমাদের দেশ পরিচালনা করছি। এই কারণে আমাদের যে সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্রের মধ্যে গণতন্ত্র আছে, কিন্তু ওদের সমাজতন্ত্রের মধ্যে গণতন্ত্র ছিল না। এইটা হচ্ছে বেসিক পার্থক্য। ওদের সমাজতন্ত্রের মধ্যে গণতন্ত্র ছিল না, আমাদের সমাজতন্ত্রের মধ্যে গণতান্ত্রিক সমাজবাদ আছে। অর্থাৎ সমাজতন্ত্র কিন্তু গণতন্ত্রকে প্রত্যাখ্যান করে নয়, গণতন্ত্রকে সঙ্গে নিয়ে। তো এইরকম একটা পার্থক্য আমাদের সামনে বেরিয়ে আসে। এরপরে চলে আসো এখানে, যে এখানে এবং সুপ্রিম কোর্ট একটা জাজমেন্টও দিয়েছিল এক সময়, যেখানে বলা হয়েছে যে গণতান্ত্রিক আমাদের যে সমাজবাদ, সেই গণতান্ত্রিক সমাজবাদের ভাবনা বা আদর্শ বেসিক্যালি দারিদ্রতাকে দূর করার উদ্দেশ্যে খুব লাভদায়ক, আমাদের অবজ্ঞাকে দূর করার জন্য খুব লাভদায়ক, বিভিন্ন যে ডিজিজগুলো হয় সেগুলোকে, সামাজিক যে ব্যাধি যেগুলো থাকে, সামাজিক ব্যাধিগুলো দূর করার জন্য প্রয়োজনীয়, এবং বলতে পারো যে সকলের জন্য সমান সুযোগ তৈরি করার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সমাজতন্ত্র শব্দটিকে বা ওই গণতান্ত্রিক সমাজতন্ত্র শব্দটির মূল্যগুলো বা সিগনিফিকেন্সটা এই 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 শব্দগুলোর প্রসঙ্গে এসে দাঁড়ায়, যে এতে করে দারিদ্রতা দূর করা যেতে পারে, এতে করে সামাজিক যে অবজ্ঞা যেগুলো থাকে সেগুলো দূর করা যেতে পারে, যে বিভিন্ন সমাজে যে ডিজিজ থাকে, ডিজিজ মানে সামাজিক কিছু ধরে নাও কিছু খারাপ প্র্যাকটিস, এগুলোকে দূর করা যেতে পারে। আবার হচ্ছে যেমন সকলের জন্য সমান সুযোগ তৈরি করা যেতে পারে, এগুলো কিন্তু সাধারণ বিষয়, এগুলো আমরা পেয়ে থাকি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি যে ইন্ডিয়ান যে সমাজতন্ত্র, ইন্ডিয়ান যে সোশ্যালিজম, সেই সোশ্যালিজমের মধ্যে তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে একদিকে মার্ক্সবাদ, মার্ক্সের যে সমাজতন্ত্র, আর অন্যদিকে গান্ধীর যে সমাজতন্ত্র, এইটা দেখতে পাই। গান্ধীর সমাজতন্ত্রের মধ্যে তোমরা দেখবে অনেক পরিমাণে গ্রামের কথা বলা হয়েছে, গ্রামের দেখবে ছোট 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 ইউনিটে দেখবে পুরো দেশটাকে ভাগ করার কথা বলা হয়েছে। তো এইরকম ভাবে এবং কতগুলো লেয়ারে ভাগ করা হয়েছে, কতগুলো স্টেজ তৈরি করা হয়েছে, এই সমস্ত প্রক্রিয়াগুলোর কথা কিন্তু বলা হয়। তো গান্ধীজির সোশ্যালিজমের যদিও দিকে আমাদের প্রবণতা বা ঝোঁকটা একটু বেশি, ওদের যতটা যেটা ছিল না। তো আমাদের যখন সমাজতন্ত্রের কথা বলবো তখন সমাজতন্ত্র গান্ধীজির সমাজতন্ত্র এবং কার্ল মার্ক্সের যে সমাজতন্ত্র, দুটোর মিথস্ক্রিয়ায় একটা সমাজতন্ত্র, এবং সেখানে গান্ধীজির প্রতি ঝোঁকটাই আমাদের বেশি, এগুলো আমরা দেখতে পাবো। এবং বিশেষ করে তবে এগুলোর মধ্যে একটা পরিবর্তন আসে কখন? যখন 1991 সালে আমরা লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন আমরা অ্যাডপ্ট করেছি। অর্থাৎ এলপিজি যেটাকে আমরা বলি, যে যেখানে ধীরে ধীরে সমাজের ভূমিকাটা কমে গেল, সমাজতন্ত্রের ভূমিকাটা কমে গেল, অত্যধিক বেশি ব্যক্তির উপরেই জোর দেওয়া হলো, এবং ব্যক্তির উপরে জোর দিতে গেলাম আমরা, গণতন্ত্রের উপর জোর দিলাম আমরা, প্রাইভেটাইজেশনের উপর জোর দিলাম আমরা, এবং মার্কেটের উপরে, বাজারের উপর জোর দিলাম আমরা, দিয়ে আমরা এটা কিন্তু একটা নতুন রূপে আবার দেশটাকে পরিচালনা করতে শুরু করেছি। যদিও সংবিধানের এই মূল্যবোধগুলোর মধ্যে তাত্ত্বিকভাবে কোনো পরিবর্তন করা এখনো হয়নি, তাত্ত্বিকভাবে এখনো এগুলো আছে, কিন্তু আইন কানুন অনেক পরবর্তীকালে নিয়ে আসা হয়েছে, যেগুলো আলটিমেটলি কার্যক্ষেত্রে এর প্রয়োগটাকে অনেকটা কমিয়ে দিয়েছে। তো এটা আমরা কিন্তু দেখতে পাবো। এরপরে চলে আসো ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গে। ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গটা কি? ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ আমরা জানি যে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এটাকেও ঢোকানো হয়েছিল, এবং এটা আমরা জানি যে আমাদের দেশের মধ্যে, যেটা বললাম যে অনেকে হয়তো তোমাদের বলবে যে সেকুলার শব্দটা তো 1976 সালে ঢোকানো হয়েছে, ইন্দিরা গান্ধী ঢুকিয়েছে, কংগ্রেস ঢুকিয়েছে, এটা তো ছিল না, এটাকে ডিলিট করে দেওয়া দরকার, কারণ দেশ হয়তো একটা পার্টিকুলার ধর্মকে ফলো করে, এটা হয়তো বলতেই পারে। দেশে একটা পার্টিকুলার ধর্মের মানুষের সংখ্যাটা বেশি, তাই ওই ধর্মেই দেশটা পরিচালিত হওয়া উচিত, তারা হয়তো এটা বলতে পারে। এবং তারা এইটাও অনেক সময় বলে থাকে যে, যেমন এর আগে যিনি বিজেপির যিনি প্রেসিডেন্ট ছিলেন, এবিপি আনন্দের একটা ওই অপারেশন সিন্দুর যখন লঞ্চ হলো আমাদের, তখন তোমরা দেখবে যে তিনি অপারেশন সিন্দুর লঞ্চ হওয়ার আগে আর কি, 2-1 দিন আগেই, তখন তিনি এক ডিবেটে বললেন যে সংবিধানের মধ্যে এটা ছিল না, এটা ইন্দিরা গান্ধী ঢুকিয়েছে, ভারতের সংবিধান,
আম্বেদকর এটাকে ঢোকায়নি শব্দটা, কেন? কারণ এটার প্রয়োজনীয়তা নেই বলেই তিনি মনে করেছিলেন। তো এই কংগ্রেস এটাকে ঢুকিয়েছে, তো কাজে এটাকে ডিলিট করে দেওয়া দরকার। এখন কথাটা হচ্ছে যে তারা শব্দটাকে হয়তো না মূল্য দিতে পারে, ঠিক আছে, ছোট্ট একটা শব্দকে হয়তো গুরুত্ব না দিতে পারে, কিন্তু এই ছোট্ট শব্দটা যে সমস্ত সংবিধানের অন্যান্য ধারা উপধারাগুলোর মধ্য দিয়ে আসলে মানে ফুটে ওঠে, সেগুলো কিন্তু তারা কিন্তু রেখে দিয়েছেন। অর্থাৎ এক প্রকার যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে সংবিধানের মধ্যে 1976 সালের 42তম সংবিধান সংশোধন তো হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সেকুলার শব্দটা ঢোকানো হলো প্রিএম্বলের মধ্যে, কিন্তু সংবিধানের চরিত্র যেটা স্বাধীনতার সময়কাল থেকেই চলে আসছে, স্বাধীনতার সময়কাল থেকে চলে আসছে, 1950 সালের 26শে জানুয়ারি থেকে আসে, সেটা হচ্ছে কি সংবিধানের চরিত্রটা কিন্তু সেকুলারই ছিল, সেকুলারই রেখেছিলেন সংবিধান প্রণেতারা আম্বেদকর এবং অন্যান্যরা। কি রেখেছিলেন? তারা এখানে বলেছিলেন 25 থেকে 28 নম্বর আর্টিকেলের কথা, যেখানে এখানে প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা ধর্মগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদের ধর্ম নিজের মতো করে পালন করার স্বাধীনতা দেওয়া হয়েছে। এবং এই এই পার্টিকুলার আর্টিকেলটাই, এই 25 থেকে 28 এই যে আর্টিকেলগুলো, চারটে আর্টিকেল 25, 26, 27, 28, চারটে যে আর্টিকেল, চারটে আর্টিকেলই বলে দিচ্ছে যে ভারতের সংবিধানের চরিত্র সেকুলার শব্দটার প্রয়োগ শুরু থেকে না থাকলেও ভারত কিন্তু সেকুলারই। এখন কেন ওনারা ঢোকাননি, আম্বেদকর কেন এই শব্দটিকে এখন প্রিএম্বলের মধ্যে জায়গা দেননি বা নেহরু দেননি, এইটা এখন একটা বিতর্কের একটা জায়গা হতেই পারে। কিন্তু কথাটা হচ্ছে ভারতের সংবিধান কিন্তু শুরু থেকেই, ভারতের সংবিধান কিন্তু শুরু থেকেই এই পার্টিকুলার চারটে আর্টিকেলের জন্য পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে সংবিধান প্রণেতারা একে সেকুলার হিসেবেই তৈরি করতে এবং করেছেন। পরবর্তীকালে এসে যখন দেশে তোমরা দেখবে যে এই হিন্দুত্ববাদ একটু মাথাচাড়া দিয়ে উঠছে বিশেষ করে, তখন তোমরা দেখবে এবং শুধু তো হিন্দুত্ববাদ নয়, বরং অন্যান্য আরো মুসলিম ইসলামের কথাও বলতে পারি আমরা, যখন মাথাচাড়া দিয়ে উঠছে তখন তোমরা দেখবে যে এগুলোকে কিন্তু এক প্রকার মানে বন্ধ করার জন্য তখন তোমরা দেখবে যে এই সেকুলার শব্দটিকে কিন্তু সংবিধানের মধ্যে জায়গা দেওয়া হয়েছে, ধর্ম নিরপেক্ষতার জায়গা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রকে বলা হয়েছে নিরপেক্ষ ভাবে সে আচরণ করবে। যদিও প্র্যাকটিক্যাল কেসগুলোতে আমরা দেখি যে রাষ্ট্র নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে না, তার একটা পার্টিসিপেশন সেখানে কিন্তু আছে, ঠিক আছে, মানে নিউট্রাল নয়। নিউট্রাল মানে এটা টোটাল নন পার্টিসিপেশন নয়, যে অংশগ্রহণ করে না সেখানে তা নয়, বরং পার্টিসিপেশন আছে। এটা গতকালই যে আর্টিকেলটা পড়ছিলাম প্রফেসর শিবাশী চ্যাটার্জি, সেখানেও কিন্তু এই লেখাটা কিন্তু আছে, এই কথাটি তিনি বলেছেন যে অ্যাকচুয়াল নেচার আমরা দেখতে পাবো যে রাষ্ট্র কিন্তু এই পার্টিসিপেট করে এবং সেখানে ধর্মনিরপেক্ষতার এই জায়গাটা কিন্তু একটু কম্প্রোমাইজ হয়। যাই হোক, এটা আমরা সেখানে পাচ্ছি, এগুলো তোমরা এখানে পাবে, ভালো করে দেখে নেবে। সেকুলার, এরপরে চলে আসো গণতান্ত্রিক। গণতান্ত্রিক বলতে কি বোঝাচ্ছে? গণতান্ত্রিক আমরা জানি যে জনগণের যেখানে ক্ষমতায়নে হয়েছে, জনগণ যেখানে তার তার যেখানে তার যেখানে রাজনৈতিক প্রতিনিধিত্বকে সে নিজের নিজের মতো করে পছন্দ চুজ করতে পারবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে নিজের সামাজিক যে জীবনযাপন সে নিজের মতো করে যাতে করতে পারে, এই দুটোকে ইনশিওর করার জন্য একটা হচ্ছে তার মানে পলিটিক্যাল, আর একটা হচ্ছে সেখানে সোশ্যাল। সো সোশ্যাল এবং পলিটিক্যাল, যেটা আম্বেদকরও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন, তো সোশ্যাল এবং পলিটিক্যাল এই দুটোকেই কিন্তু এখানে দুটোর ক্ষেত্রেই এক প্রকার মানুষের নিজস্ব চয়েস থাকবে, তো সেটাই বেসিক্যালি গণতন্ত্র, আর কিছু না। এখন এখানে আমরা দেখতে পাবো যে গণতন্ত্র এখানে দুই রকম ভাবে আমরা পৃথিবীতে দেখে থাকি, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে অপ্রত্যক্ষ গণতন্ত্র, ডিরেক্ট ডেমোক্রেসি এবং ইনডিরেক্ট ডেমোক্রেসি। ডিরেক্ট ডেমোক্রেসি বেসিক্যালি আমরা কোথায় দেখতে পাবো, বা প্রত্যক্ষ গণতন্ত্র আমরা দেখতে পাই এখন পর্যন্ত একটাই দেশ তোমরা দেখতে পাবে, এবং কিছু কিছু দেশ আবার কিছু 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 ইস্যু ভিত্তিক, মানে তারা আবার অনেক সময় ইস্যুকে কেন্দ্র করে তারা আবার ডিরেক্ট ডেমোক্রেসিকে প্র্যাকটিস করে থাকে। বাট আমরা দেখতে পাবো যে হ্যাঁ, যদিও সেটা আবার এতটা এক্সট্রিম নয়, বাট কিছু কিছু একটাই দেশ আছে পৃথিবীর মানচিত্রে, সেটা হচ্ছে সুইজারল্যান্ড, যে প্রত্যক্ষ গণতন্ত্রকে প্র্যাকটিস করে থাকে। এবং প্রত্যক্ষ গণতন্ত্র প্র্যাকটিস করা চারটে মেথড তাদের দেশে আছে। কি কি চারটে মেথড? আর একটাও আছে এখানে মেনশন নেই, সেটার পাঁচটা আছে টোটাল, এখানে চারটে মেনশন আছে। কি দেখো, রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, রিকল এবং প্লেবেসাইট। রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, রিকল এবং প্লেবেসাইট, এগুলো কি আমি শেষের দিকে এসে বলবো। সো মোটামুটি মনে রাখো যে রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, রিকল আর প্লেবেসাইট এই চারটে, অর্থাৎ গণভোট, একটা হচ্ছে পদক্ষেপ, একটা হচ্ছে ডেকে নেওয়া বা অপসারণ করানো, রিকল মানে অপসারণ করা, আর প্লেবেসাইট মানে হচ্ছে এক প্রকার বোধহয় জনমত করা, এই টাইপের হবে। আমি বাংলা মানেগুলো একটু ভুলছি, ট্রান্সলেট করলেই একটু দেখে নিও। এই সমস্ত শব্দগুলো আমরা সেখানে কিন্তু পেয়ে থাকি, তো এগুলো ভালো করে তোমাদের দেখতে হবে। ডেমোক্রেসি, তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে
দুই ধরনের, এই যে এখানে বলাই আছে পলিটিক্যাল ডেমোক্রেসি এবং সোশ্যাল এবং ইকোনমিক ডেমোক্রেসি, দুটো নয় তিনটে আছে এখানে, পলিটিক্যাল, সোশ্যাল এবং ইকোনমিক। ইকোনমিক তো থাকবেই, ডেমোক্রেসি মানেই সেখানে ইকোনমিক ডেমোক্রেসি কথা বলে, সেটা মানুষ যে যেটা আর্ন করেছে সেই আর্নিংসের উপর তার নিজের অধিকার থাকবে, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি সেটা ইকোনমিক ডেমোক্রেসির আইডিয়াটাকেই প্রমোট করে। বাট আমরা জানি যে পলিটিক্যাল এবং সোশ্যাল ডেমোক্রেসিটাকেও কিন্তু তারা প্র্যাকটিস করে। সোশ্যালটাও আমরা জানি, ডেমোক্রেসি বললে সবার আগে পলিটিক্যালটা আমরা ডেমোক্রেসি বললে পলিটিক্যালটাই সবার আগে মাথায় আসে, যে ডেমোক্রেসি মানে আমি আমার নিজের লিডারকে নিজে চুজ করব, নিজের প্রতিনিধিকে নিজে চুজ করব, এটা আমরা বুঝি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে সোশ্যাল ডেমোক্রেসিরও কথা বলা হচ্ছে, ভালো করে দেখো সোশ্যাল ডেমোক্রেসি। তো এইগুলো আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, যে যখন ডেমোক্রেসির কথা বলবে তখন পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক তিন ধরনের ডেমোক্রেসির কথা তিনি বলেছেন। কে না? আম্বেদকর। কোথায় বলেছেন, কখন বলেছেন? 1949 সালের 25শে নভেম্বর তিনি গণপরিষদের এক ভাষণে তিনি এই কথাটা বলেছেন। 25শে নভেম্বর গণপরিষদের ভাষণে তিনি এই কথাটা বলেছেন। কি বলেছেন? পলিটিক্যাল ডেমোক্রেসি ক্যান নট লাস্ট আনলেস দেয়ার লাইস অ্যাট দ্য বেস অফ ইটস সোশ্যাল ডেমোক্রেসি। যে রাজনৈতিক গণতন্ত্র এখানে টিকে থাকতে পারে না যদি না সেখানে সামাজিক গণতন্ত্র থাকে, সামাজিক গণতন্ত্রের ভিত্তি না সেখানে। তো এইটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এই স্টেটমেন্টটা হয়তো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। আর একটা স্টেটমেন্ট যেটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এবং পরে এই ধরনের স্টেটমেন্ট, সেটা কি? সেটা হচ্ছে এটা, লিবার্টি ক্যান নট বি ডিভোর্স ফ্রম ইকুয়ালিটি, ইকুয়ালিটি ক্যান নট বি ডিভোর্স ফ্রম লিবার্টি। যে স্বাধীনতা ক্ষমতা থেকে ডিভোর্স করা যায় না, ক্ষমতা থেকে তাকে বিচ্ছিন্ন করা যায় না, ঠিক আছে? স্বাধীনতাকে সমতা থেকে বিচ্ছিন্ন করা যায় না, আবার সমতাকে স্বাধীনতা থেকে বিচ্ছিন্ন করা যায় না, অর্থাৎ একে অপরের কাছ থেকে কাউ ছিন্ন করা যায় না, বিচ্ছিন্ন করা যায় না। এই কথাটা আমাদের বুঝতে হবে, এই কথাটা আমাদের বুঝতে হবে গণতান্ত্রিক কনটেক্সটে। যাচ্ছি না, নিজেরা পড়তে পারবে, বাট এগুলো শুধু আগে ইনফরমেশনের মনে রাখো। রিপাবলিক, রিপাবলিকে আমরা কি পাচ্ছি? রিপাবলিক শব্দটা পড়লেই তোমাদের বাংলা শব্দ যখন বাংলায় যখন এই শব্দটাকে তোমরা মানে ট্রান্সলেট করবে, ইংরেজিটাকে যখন বাংলায় ট্রান্সলেট করবে, তখন এর মানেটা এসে দাঁড়ায় প্রজাতন্ত্র। এবার প্রজা বললেই তোমাদের আবার বিপরীতে রাজার কথা মনে আসে। তাহলে কি রাজা, আমাদের কি মানে রাজা শাসন চলছে? না, রাজা শাসন চলছে না। যদি এখানে আবার একটা বিভ্রান্তি আছে, যেই কারণে দেখবে এই মুহূর্তে বাংলাদেশ তাদের যে দেশের সংবিধান পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের যে অ্যাডভাইসারি গভর্নমেন্ট এখন পাওয়ারে আছে, তারা যে একটা কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন তারা তৈরি করেছে। তো সেই কমিশনের বড় একটা সাজেশন হচ্ছে যে তারা রিপাবলিক শব্দটাকে তাদের সংবিধান থেকে মুছে ফেলতে চায়, মুছে ফেলে তারা একটা গণপ্রজাতন্ত্রী, সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণসাধারণতন্ত্র বাংলাদেশ লিখতে চায়, বা জনগণতন্ত্র বাংলাদেশ তারা লিখতে চায়। অর্থাৎ বাংলা যেহেতু ভাষা তারা গুরুত্ব দেয়, বাংলা যেহেতু তাদের প্রধান ভাষা, তো সেই ভাষায় যেহেতু তারা কমিউনিকেশনস করে, তাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স যেহেতু সেই ভাষায়, লিগ্যাল অ্যাফেয়ার্স যেহেতু ওই ভাষাতেই হয়, তো সেই কারণে তারা এখানে কি বলতে চাইছে? তারা বলতে চাইছে যে আমরা ওই ভাষাটাকেই গুরুত্ব দেব, অর্থাৎ যেটা মানুষ বোঝে, যেখানে কনফিউশনস থাকে না। কারণ এটা অনেক বেশি গণতান্ত্রিকরণ করবে প্রক্রিয়াটাকে। কারণ যখনই রাজার প্রজাতন্ত্র বুঝি, তখনই সেখানে কনফিউশন তৈরি হয়, তাকে বোঝাতে হয়, যে কোনো বাচ্চা ছেলেকেও বোঝাতে হয় যে এখানে রাজা শাসন নেই। তো এই বিভ্রান্তিটা কিন্তু তৈরি হয়, এটা যাতে না হয় তাই তারা করবে। কিন্তু ইংলিশ অর্থে এটা আমরা দেখতে পাবো যে প্রজাতন্ত্র বেসিক্যালি, এটা আমরা ইংলিশে এটাকে রিপাবলিক বললেও এই ওয়েস্টের প্রজাতন্ত্র রিপাবলিক আর এই ইস্টের রিপাবলিকের মধ্যে একটা পার্থক্য আছে। অর্থাৎ যারা ওই ওয়েস্ট, বিশেষ করে ইউরোপের কথা যদি বলো, ইউরোপের ইউকের কথা বলো, ইউকে আমরা জানি যে তারা হচ্ছে রাজতন্ত্র, আমরা তো মেজরলি তাদের কাছ থেকে এগুলো ধার করেছি। তো সেখানে রাজতন্ত্র আছে আমরা জানি। তো রাজতন্ত্র মানে সেখানে রাজাই হেড, রাজাই সেখানে শাসন করে, রাজাই হেড, রাজাই সেখানে শাসন করছে তাদের দেশ। এখন রাজা শাসন করছে ঠিকই, এখন রাজা শাসন করছে এবং রাজা সেখানে বংশ পরম্পরায় শাসিত হয়, মানে তারা পাওয়ারে বসেন। যেমন এই যে রানী মারা গেলেন, রানীর ছেলে এখন রাজা হয়ে গেলেন, রাজা মারা গেলেন আবার রাজার তার যিনি ছেলে আছেন তিনি রাজা হয়ে যাবেন। তো এটা বংশ পরম্পরাতে হবে, অর্থাৎ হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের যিনি প্রধান হবেন, রাষ্ট্রের প্রধান, তিনি হচ্ছেন বংশ পরম্পরায় সেখানে পদে অধিষ্ঠিত হবেন, ঠিক আছে? ওখানে নির্বাচনের কোনো প্রক্রিয়া নেই। তো এই পার্টিকুলার বিষয়টিকে বলা হচ্ছে রিপাবলিক। কিন্তু আমরা এটা ইস্টে যখন অ্যাপ্লাই করেছি, তখন এই শব্দটির যে অর্থ সেটাকে বদলে দিয়েছি। এরকমভাবে শব্দটার অর্থ বদলে দিয়েছি যে আমাদের রিপাবলিক সেখানে কিন্তু কোনো রকমভাবেই রাজতন্ত্রের কথা বলছে না, আমাদের রিপাবলিক বরং একটা নির্বাচিত রাষ্ট্রের প্রধানের কথা বলছে। সেখানে বংশ পরম্পরায় কোনো রাজা বা রানী থাকবে না, বা কোনো একজন প্রতিনিধি থাকবে না তিনি বংশ পরম্পরায় সেখানে শাসন করবে, বরং এই প্রক্রিয়াতেও আমরা নির্বাচনী প্রসেসকে অন্তর্ভুক্ত করব। তো আমরা করেছি। আমাদের রাষ্ট্রের যিনি এখানে এখন তিনি হেড আছেন,
রাষ্ট্রপ্রধান যিনি আছেন, রাষ্ট্রপতি যাকে আমরা বলি, তিনি কিন্তু আমাদের ভোটে, যদিও আমাদের সরাসরি ভোটে নয়, আমাদের প্রতিনিধিদের ভোটে, আমাদের এমএলএ এবং এমপিদের ভোটে, নির্বাচিত এমএলএ এবং নির্বাচিত এমপিদের ভোটে তিনি কিন্তু আবার নির্বাচিত হয়ে থাকেন। তো দিস ইজ হাউ আমরা জানি যে তিনি আমাদের নির্বাচিত একজন প্রতিনিধি এবং 5 বছরের তার মেয়াদ থাকে। 5 বছরের মেয়াদ তার ফুরিয়ে গেলে তাকে আবার নির্বাচিত হতে হয় বা অন্য কোনো ব্যক্তিকে আমরা নির্বাচিত করি সেই পদে। তো যেহেতু এখানে নির্বাচনের প্রক্রিয়া আছে, একটা ইন্টারভালের কথা বলা হয়েছে, তো স্বাভাবিকভাবেই আমরা এখানে এটাকে রিপাবলিক শব্দটিকে আমরা আমাদের মতো করে এটাকে তার ডিফাইন করে নিয়েছি। তো এখানে কোনো রাজা থাকে না, বরং এখানে রাষ্ট্রের যিনি হেড হন তিনি হচ্ছেন জনগণেরই একজন মানুষ। তিনি কিন্তু বংশ পরম্পরায় থাকতে পারেন না, বরং তিনি এখানে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর তাকে পরীক্ষার মধ্য দিয়ে সেখানে হয়। এইটা হচ্ছে আমাদের রিপাবলিকের একটা অর্থ। তো এইটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এরপরে চলে আসো জাস্টিসের প্রসঙ্গ বলতে কি বোঝাতে চাইছে। জাস্টিসের প্রসঙ্গ আমরা এখানে 3টে শব্দ পেয়েছিলাম। জাস্টিস মানে আমরা জানি যে ন্যায় বিচারের কথা বলছে। জাস্টিস মানেই হচ্ছে ন্যায় বিচার। তো ন্যায় বিচারে আমরা কি কি জানি? 3 ধরনের ন্যায় বিচারের কথা বললাম তোমাদের, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচারের কথা বলা হচ্ছে। 3 ধরনের ন্যায় বিচার। এখন এই 3 ধরনের ন্যায় বিচারে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এটা, যে যাতে মানে এটা তো আমরা স্বাভাবিকভাবেই জানি যে সোসাইটির বেসিক ফরমেশনটাই এইভাবে হয়, বা প্রোগ্রেসটা ঠিক এইরকমভাবে হয় যে কেউ এগিয়ে যাবে আর কেউ পিছিয়ে থাকবে, এটাই হয়। রুশোর তোমাদের গল্প পড়িয়েছিলাম, নেটের স্টুডেন্টরা বলতে পারবে, আবার রিপিট করছি এখানে। রুশো বলেছিলাম আমি যে রুশো বলেছিলেন যে কতগুলো ন্যাচারাল ইনইকুয়ালিটিজের কথা তিনি বলেছিলেন, যেখানে কারো হাত থাকে না, অর্থাৎ মানুষের এই গায়ের কালার, তার হাইট, এগুলোতে তার কারো হাত থাকে না। এটা এক প্রকার ভগবান প্রদত্ত, যে মানুষ জন্মগ্রহণ করার পর আমরা জানি না যে কার গায়ের কালার, বা জন্মগ্রহণ করার আগে আমরা জানি না যে কার গায়ের কালার কীরকম হবে। তো এগুলো কতগুলো পার্থক্য থাকবেই, গায়ের কালার বা হাইটকে কেন্দ্র করে পার্থক্য থাকবেই। কিন্তু সোসাইটিতে আমরা জীবনযাপন করার সময় আমরা দেখতে পাই যে কতগুলো পার্থক্য অটোমেটিক জেনারেট হয়। কোন পার্থক্যগুলো? না, তিনি বলছেন যে দুটো বাচ্চাকে একই সময় যদি জন্মগ্রহণ করে, দেখা যাবে যে একজনের গ্রোথ অন্যজনের গ্রোথের থেকে একটুখানি হয় বেশি হবে, নইলে কম হবে। এটা আমরা জানি এবং এটা স্বাভাবিক একেবারে, যে আমরা একই ব্যাচমেটে, আমার একই বেঞ্চে বসে পড়াশোনা করছি, আমরা একই ক্লাসরুমে পড়াশোনা করছি, একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, কিন্তু আমার বন্ধুটি আগে চাকরি পাচ্ছে, আমি হয়তো পরে পাচ্ছি। তার মানে ও এগিয়ে গেছে আগে, আমি পিছিয়ে আছি। মানে এটা সাধারণ যদি আমি বলি, যদিও এখানে এগিয়ে মানে ইকোনমিক্যালি যদি এটাকে দেখি, বা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কনসেপ্টের দিক থেকে যদি এটা আমি বলি, ঠিক আছে, এটাকে অন্য কোনো ভাবে তোমরা নেবে না। এখন আমরা এই কনসেপ্টে কি দেখতে পাই আমরা যে, এবং এই কনসেপ্টে আমরা দেখতে পাই যে কেউ এগিয়ে যাবে, কেউ পিছিয়ে যাবে, এবং সমাজের বিভিন্ন কাজগুলো বিভিন্ন মানুষকে দিয়ে করানোর প্রয়োজন পড়ে। এটা করতে গিয়ে সোশ্যাল একটা স্ট্র্যাটিফিকেশনস হয়ে যায়, সামাজিক স্তর বিন্যাস যেটাকে আমরা বলি। সেই স্তর বিন্যাস অনেক সময় দেখা যায় কি, যে স্তর বিন্যাসের মধ্যে ক্ষমতায়ন হয়ে যায়। স্তর বিন্যাসের মধ্যে ক্ষমতায়ন হয়ে যায়। ক্ষমতায়নটা একটা সময় যেটা হয়তো একটা সাধারণ নিয়মের একটা ভালো মহৎ উদ্দেশ্য নিয়ে হয়তো তৈরি হয়েছিল, ধীরে ধীরে দেখা যায় যে সেটার মধ্যে কোনো রিফর্মস না আসা, সেটার কোনো এস্টাবলিশ কোনো রুলস রেগুলেশনস না থাকা, আলটিমেটলি মানুষকে সেটাতে একটা এক্সট্রিমলি পাওয়ারফুল তাদেরকে বানিয়ে দেয়। এবং এটা অল্প কিছু মানুষ এরকমভাবে তাদের পাওয়ারফুল হতে পারে, এবং বড় সংখ্যক মানুষ সেখানে কিন্তু পাওয়ার থেকে বঞ্চিত হতে পারে। এটা হতে পারে। তো এই কারণে আমরা দেখতে পাবো যে সমাজে কেউ এগিয়ে যায়, কেউ পিছিয়ে। এখন এই এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়ার এই কনসেপ্টটিকে আবার নতুন করে ব্যালেন্স করার জন্য কিন্তু এই জাস্টিসের প্রসঙ্গটি কিন্তু অ্যাপ্লাই করা হয়। এবং এখানে তোমরা দেখবে যে যেমন ব্যাকওয়ার্ড ক্লাসের কথা বলা হচ্ছে, যেমন এসসি, এসটি, ওবিসি, এরা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস। তো এই ব্যাকওয়ার্ড ক্লাসগুলো তাদের প্রতি যেভাবে মানে আমরা জানি যে সমাজে একটা নির্দিষ্ট নিয়ম আছে, লিখিত কিংবা অলিখিত নিয়মের মধ্যে দিয়ে সমাজ রান করছে, এবং তাতে দীর্ঘদিন ধরে দেখা যায় যে মানুষকে মানুষ হিসেবে ট্রিট করা হয় না। কেউ কারো আঙিনায় গেলে সেখানে গোবর জল ছেটানো হয়, কেউ কারো আঙিনাতে গেলে সেখানে দেখবে গঙ্গা জল ছেটানো হচ্ছে। সো এগুলো এক প্রকার যদিও একটা রিলিজিয়াস প্র্যাকটিস, কিন্তু এগুলো কিন্তু এক প্রকার মানবিক অপরাধ। এই অপরাধগুলো কিন্তু করা যায় না। যেহেতু যায় না, তাই এখানে অপরাধ থেকে ন্যায় বিচারের একটা ব্যবস্থা করেছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং আমরা দেখতে পাবো এগুলোরই কথা বলা হচ্ছে, যে এখানে কি করবে, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, স্ত্রী পুরুষ নির্বিশেষে বিভিন্ন ধরনের যে অসাম্যগুলো আছে বা অন্যায়গুলো হচ্ছে, সেগুলোর প্রতি ন্যায় বিচার সুনিশ্চিত করবে। তো এগুলোর কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো তোমরা ভালো করে দেখে নিও। এই শব্দটা আলটিমেটলি কোথা থেকে এসেছে? জাস্টিস যখন বলি, তার সাথে সাথে সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, এই 3টে শব্দ একই ধারাবাহিকভাবে মুখস্থ করবে। এই শব্দটি কোথা থেকে এসেছে? এই শব্দটি এসেছে আমাদের জানি রাশিয়ান রিভলিউশনস থেকে।
রাশিয়াতে যখন বিপ্লব হয়েছিল 1917 সালে, যেটাকে আমরা অক্টোবর রিভলিউশনস বলি, ঠিক আছে, বলশেভিক রিভলিউশনস বলি, সেখান থেকে আমাদের এসেছে এই ধারণাটা, আমরা ওখান থেকে ধার করেছি। এটা পরীক্ষায় কিন্তু একাধিকবার জিজ্ঞেস করেছে, অলরেডি জিজ্ঞেস করেছে এবং করতেও পারে, তো ভালো করে মনে রাখবে। কোথা থেকে ধার করেছি? রাশিয়া থেকে। 1917 সালের রাশিয়ান রিভলিউশন, বলশেভিক রিভলিউশন, অক্টোবর রিভলিউশন, যাই বলো না কেন, সেখান থেকে আমরা এই জাস্টিসের এই ধারণাটা কিন্তু ধার করেছি। জাস্টিস মানে সেখানে জাস্টিস সামাজিক, জাস্টিস অর্থনৈতিক, জাস্টিস রাজনৈতিক, তিন ধরনের জাস্টিস মিনিমাম লেভেলে কিন্তু থাকতেই হবে। তো এটা আমরা এখান থেকে পেয়েছি। এরপরে চলে আসলো লিবার্টি। লিবার্টির প্রসঙ্গ বলতে কি বোঝাতে চাইছে? লিবার্টির বলতে যেটা বোঝানো চাইছে, যেটা হচ্ছে যে কোনো ধরনের কোনো ব্যক্তির উপরে, কোনো ধরনের ব্যক্তি, সমাজ বলেনি কিন্তু, বা গোষ্ঠীও বলেনি, ব্যক্তি বলেছে, ব্যক্তির উপরে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা থাকবে না, অর্থাৎ কোনো বাধা নিষেধ থাকবে না। সে নিজের মতো করে জীবনযাপন করতে পারবে, নিজের মতো করে সে তার নিজের লাইফকে এনজয় করতে পারবে। এইটার কথা বলা হচ্ছে। লিবার্টি বলতে এইটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি জীবন ধারণ করতে গিয়ে বেসিক্যালি মানুষ যেগুলো করে সেটা হচ্ছে তার নিজস্ব চিন্তা ভাবনা থাকতে পারে, তার মত প্রকাশ নিজের মতো করতে পারে, সে নিজের মতো বিশ্বাস থাকতে পারে কোনো পার্টিকুলার বিষয়ের প্রতি, তার কোনো পার্টিকুলার একটা আদর্শের প্রতি তার একটা মানে কি বলবো যে একটা হচ্ছে আনুগত্য থাকতে পারে, কোনো একটা ধর্মকে সে ধর্মের বা কোনো একটা একটা পাওয়ার্সকে সে হয়তো তার পূজা বা উপাসনা করতেই পারে, সেটা তার ব্যক্তিগত চয়েস। এখানে কোনো প্রতিবন্ধকতা আরোপ করা যাবে না। তো এই সমস্ত প্রতিবন্ধকতাগুলো যেন, এই সমস্ত বিষয়গুলোর উপর যাতে কোনো প্রতিবন্ধকতা না থাকে, যাতে কোনো এখানে বাধা নিষেধ না থাকে, সেগুলোর কথা বলা হয়েছে। এবং এগুলো আমরা জানি আমাদের সংবিধানে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, যেগুলোকে আমরা বলি মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো এগুলো মেনশন করা হয়েছে। এবং কোনোভাবে যদি সেই মৌলিক অধিকারগুলোকে ভায়োলেট করা হয়, অর্থাৎ কেউ যদি অমান্য করে, অর্থাৎ বিশেষ করে রাষ্ট্রের কথা বলা হচ্ছে, যে রাষ্ট্র যদি এগুলোকে অমান্য করে, যে ব্যক্তিকে তার নিজের মতো করে তাকে ধর্ম পালন করতে দিচ্ছে না, ব্যক্তিকে তার নিজের মতো করে বিশ্বাসী হতে দিচ্ছে না কোনো একটা পার্টিকুলার বিষয়ের প্রতি, ব্যক্তিকে কোনো মতো মানে তাকে কথা বলতে দিচ্ছে না, তার মত প্রকাশ করতে দিচ্ছে না, তাকে চিন্তা ভাবনা করতে দিচ্ছে না, তাহলে রাষ্ট্র কিন্তু ব্যক্তির যে মৌলিক যে স্বাধীনতার ধারণায় কিন্তু হস্তক্ষেপ করছে। এবং যদি হস্তক্ষেপ করে থাকে তাহলে সেখানে সুপ্রিম কোর্টের বা আমাদের যে হাইকোর্টের কথা বলা হয়েছে, বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে, তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের শরণাপন্ন সেখানে কিন্তু হতে পারে ব্যক্তি শরণাপন্ন হতে পারে। এবং অবশ্যই সেখানে বিচার ব্যবস্থা কি করবে, রাষ্ট্রের উপর কিন্তু কড়া বিধিনিষেধ আরোপ করবে, যে তুমি এইরকমভাবে ব্যক্তিকে আটকাতে পারো না। তো এগুলো আমরা দেখতে পাই, যদিও আমরা জানি যে সরকার এগুলো সচরাচরই করে সবসময়, দেশে প্রত্যেকটা রাজ্যেরই সরকার এগুলো করে, এগুলো একটা সাধারণ জিনিস হয়ে গেছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? যে কেউ কিছু বলছে, সরকার সেখানে দেখবে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিচ্ছে। সরকারের সমালোচনা করছো, কাজে সমালোচনা করছো, সেখানে দেখবে পুলিশ নিয়ে এসে তুলে নিতে যাচ্ছে বা তোমাকে হয়রানি করাচ্ছে। এই ধরনের ঘটনাগুলো আমরা জানি যে এগুলো অহরহ ঘটে। কিন্তু আমাদেরকে এগুলো মনে রাখতে হবে যে আমাদের সংবিধান কোনো রকমভাবে এই অধিকারগুলো আমাদের কিন্তু সরকারকে বা রাষ্ট্র ব্যবস্থাকে দেয় না। এগুলো এক প্রকার ব্যক্তির যে মৌলিক অধিকার, সেগুলো কিন্তু এক প্রকার ভায়োলেশনস, এগুলো করা যায় না। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপর চলে আসো, এই আইডিয়াটা কোথা থেকে এসেছে? লিবার্টি যখন কথা বলছে, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটির আইডিয়াটা, এই যে তিনটে শব্দ একসাথে যখন আমরা উচ্চারণ করছি, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, অর্থাৎ স্বাধীনতা, সাম্য এবং হচ্ছে সংহতি, এই তিনটে ধারণা আমরা জানি যে ফরাসি যে বিপ্লব ঘটেছিল 1789 থেকে 1799 এর মধ্যে, সেই ফরাসি বিপ্লব থেকে আমরা এই শব্দ তিনটে কিন্তু গ্রহণ করেছি। ফরাসি বিপ্লব থেকে মনে করে দেখো যে এই ফরাসি বিপ্লবে রুশোর একটা বড় অবদান ছিল, যে ফরাসি বিপ্লবকে মনে করে দেখো, নেটের স্টুডেন্টরা মনে করতে পারবে, কনজারভেটিজম পড়াতে গিয়ে বলেছিলাম যে ফরাসি বিপ্লবে হচ্ছে কনজারভেটিভ থিঙ্কার্স এডমন্ড বার্ক যাকে সমালোচনা করেছিলেন, যে বিপ্লবের সমালোচনা করেছিলেন, সেই বিপ্লবেরই কথা বলছি। তো সেই বিপ্লবে, ঠিক আছে, স্বাধীনতা, সাম্য এবং সংহতির এই ধারণাটি প্রমোটেড হয়েছিল। এবং আমরা জানি যে সেটা কিন্তু এখনো চলে আসছে। এর মহৎ একটা উদ্দেশ্য আছে, গুরুত্ব আছে, এবং এগুলোকে আমরা অস্বীকার করতে রকমভাবে পারি না। এরপরে চলে আসো আমাদের আলোচনায়, সংবিধানের প্রস্তাবনার আলোচনায় যেটা আছে সেটা হচ্ছে সাম্য, ইকুয়ালিটি কিসের না? ইকুয়ালিটি হচ্ছে যে সমাজে, ইকুয়ালিটি মানেই বোঝানো হচ্ছে এটাই যে কেউ বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবে না, সকলে সমানভাবে সেখানে কিন্তু এক প্রকার সমান সুযোগ সুবিধা উপভোগ করবে, সমান ভাবে আইন কানুনগুলো সেখানে তার উপর অ্যাপ্লাই হবে, রাষ্ট্র তার প্রতি সমান আচরণ করবে। সমতার কথা এখানে বলা হচ্ছে, তাই না? সমতার কথা বলা হয়েছে, কোনো রকমের এখানে বৈষম্য করা যাবে না, কোনো রকম ভাবে করা যাবে না। তো এটা হচ্ছে কি এটা আমরা জানি যে আমাদের আর্টিকেল যে আমাদের 14 আছে, সেই আর্টিকেল 14 এই কথাটা বলা হয়েছে, যখন এখানে বলেই দিয়েছে
আর্টিকেল 14-তে এই কথাটা বলা হয়েছে। আর্টিকেল 14 কি, রাইট টু ইকুয়ালিটি বিফোর ল, যে আইনের চোখে সকলের সমান, এবং ইকুয়াল প্রোটেকশনস বাই ল, আইনের দ্বারা সকলে সমানভাবে রক্ষিত হবে, এই কথাটাও বলা হয়েছে, যেটা এখানে মেনশন নেই, কিন্তু তোমরা ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টারে পাবে। এইখানে এই কথাটা মনে রাখতে হবে, এগুলো বারবার পরীক্ষায় আসে। এরপরে বলা হয়েছে যে কেউ কোনো রকমভাবে জাতি, বর্ণ, তারপরে হচ্ছে লিঙ্গ এবং জন্মের স্থান, এইটা ভালো করে মনে রাখবে, এটা নেটে এসেছিল, কিন্তু এটা নেটে এসেছিল যে কোনটার মেনশন নেই বা কোনটার মেনশন আছে, এই ধরনের একটা কোয়েশ্চেন্স কিন্তু সেন্টেন্সটা থেকে কিন্তু অলরেডি কোয়েশ্চেন্স নেটে হয়ে গেছে। সো এসএসসিতেও আসতে পারে, আবার রিপিটও হতে পারে নেট সেটে, ভালো করে দেখে নাও। তো কি কি আছে শব্দ দুটো এখানে কাউন্ট করে পড়ো, দরকার হলে এখানে কাউন্ট করে নাও, 1 2 3 4 5, এখানেও কিন্তু 5টা আছে, ভালো করে মনে করো, কাউন্ট করে করে পড়বে, এইরকম 5টা আছে। কি কি 5টা? 5টা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং হচ্ছে জন্মের স্থান। 5টা, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মের স্থান। এটার উপর নির্ভর করে বা এটার উপর মানে নির্ভর করে কাউকে কোনো রকম ভাবে বা বলতে পারো এই সমস্ত বেসিসে কারোর সাথে কোনো রকমের বৈষম্য করা যাবে না, মানে এগুলোতে কোনো বৈষম্য হবে না, সকলেই সমানভাবে সমান সুযোগ সুবিধা পালন করবে। অর্থাৎ তোমার যদি তোমার ধর্ম পালন করার স্বাধীনতা থাকে, যদি তুমি সেই সুযোগটা পাও, তাহলে আমারও সুযোগ থাকবে, আমি আমার মতো করে ধর্ম পালন করব। তুমি যে জাতিতে বসবাস করো সেই জাতিটা, তুমি যে জাতিতে বসবাস করো সেই জাতি তোমার কাছে সুপিরিয়র হতে পারে, তোমার কাছে ভালো হতে পারে, আমার কাছে আমার জাতি ভালো, এবং তোমার জাতির যে ভাবনা চিন্তা তোমারটা সুপিরিয়র বলে তুমি আমার উপর চাপিয়ে দেবে, এটা কেন না হয়, এখানে সমতা থাকতে হবে। তারপর জাতির আর একটা কথা বলা হচ্ছে, এটা বর্ণের কথা বললাম, রেস মানে বর্ণ, এবার জাতিরও কথা বলা হচ্ছে, জাতির কনসেপ্টটাও ঠিক তাই। আবার হচ্ছে সেক্সেরও ক্ষেত্রে যে বৈষম্যগুলো হয়, অনেক সময় দেখবে যে কাজের এলাকাগুলোকে পার্থক্য করে দেওয়া হয়, হ্যাঁ, কাজের এলাকা পার্থক্য করে দেওয়া হয়, বেতনগুলোকে কম বেশি করা হয়, ঠিক আছে, ছেলেদের যা বেতন মেয়েদের চাই এরকম বেতন হয় না, কম হয়, ছেলেদেরকে যতটা কম পরিশ্রম করতে, ছেলেদেরকে দেখা যাবে যে পরিশ্রমটা করতে হচ্ছে তার তুলনায় মেয়েদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, এই সমস্ত বিষয়গুলো। ছেলেদেরকে দেখা গেল যে বিভিন্ন ধরনের রাষ্ট্র সমর্থিত সুযোগ সুবিধা পাচ্ছে, মেয়েরা সেখানে সে সুবিধা পাচ্ছে না। তো এই সমস্ত বৈষম্যগুলো বিভিন্ন করা যাবে না। আবার জন্মের স্থান অনুসারেও আমাদের জানো যে আমাদের দেশে জন্মের স্থান অনুসারে অনেক ধরনের বৈষম্য হয়, যেমন লকডাউনের সময় এটা তোমরা দেখেছো যে যারা একটুখানি ওই নর্থ ইস্ট থেকে দেখবে বিলং করে এবং কলকাতাতে এসে থাকে বা দিল্লিতে থাকে, তারা দেখবে তারা বা অন্য রাজ্যে গিয়ে থাকতো, তাদেরকে বলা হতো চাইনিজ বলা হতো, এবং এরা দেখবে ভয়ে বেরোতো না, বাজারঘাট করতে যেতে পারতো না, তারা কেন, এবং গেলেই তাদেরকে চাইনিজ বলা হতো, তাদের কাছ থেকে মানুষ দূরে থাকতো, এবং এবং তাদের প্রতি এক প্রকার বৈষম্য করা হতো এটা বলে, তাই না? কেন করা হতো? কারণ তারা চাইনিজদের মতো অনেকটা দেখতে বলে, কিন্তু তারা চাইনিজ নয়, তারা হচ্ছে দেশেরই মানুষ, তারা হচ্ছে আমাদের দেশেরই মানুষ। তো কাজেই এই লকডাউনের সময়টা করা হচ্ছিল এই কারণে, কারণ চায়নায় যেহেতু, চায়নার প্রতি আমাদের ক্ষোভ তৈরি হয়েছিল, চায়নার উহান থেকেই যেহেতু এই ভাইরাসটা স্প্রেড হয়েছিল কোভিড-19, তো স্বাভাবিকভাবে এটা ধরেই নেওয়া হয়েছিল যে ওরা যদি চাইনিজ হয় তার মানে ওরা আমাদের দেশে এটা নিয়ে আসে। তো চায়নার প্রতি ক্ষোভটা আমরা দেখাতে গিয়ে ওই মানুষগুলোর প্রতি ক্ষোভ দেখাচ্ছিলাম, কিন্তু আবার দেখা যাচ্ছে যে ওরা আমাদের নিজেদের দেশে। তো এই রকমের অঞ্চল ভেদে দেখবে, অঞ্চলের উপর নির্ভর করে অনেক সময় এগুলো করা হয়। আবার দেখবে অনেক সময় কিছু অঞ্চল এগিয়ে আছে তাই তারা অনেক সুপিরিয়র, কিছু অঞ্চল পিছিয়ে আছে তাই এগুলো তারা অনেক পেরিয়ার, এই পার্থক্যগুলো হয়। তোমরা দেখবে টু স্টেটস বলে একটা দেখবে একটা সিনেমা আছে বোধহয়, এটা চেতন ভগতেরই একটা বোধহয় একটা লিটারেচার আছে, সেটার উপরেই, ঠিক আছে, সেটার উপরেই তৈরি হয়েছে সিনেমাটা টু স্টেটস বলে। আলিয়া ভাট আর হচ্ছে সেখানে সিদ্ধার্থ বোধহয় সিদ্ধার্থ না কি কাপুর ছিল, তো তাদের একটা অর্জুন কাপুর, তো দেখবে ওই টু স্টেট সিনেমাটার উপরেই তৈরি হয়েছে। তো সেইখানে দেখবে যে তার বিয়েটা মেনে নিচ্ছে না, কারণ একজন হচ্ছে তামিল আর অন্যজন হচ্ছে সেখানে কি পাঞ্জাবি বলে। তো পাঞ্জাবিরা নিজেদেরকে সুপিরিয়র মনে করে, তামিলরা সেখানে নিজেদেরকে ইনফিরিয়র বলে, মানে ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষরা তাদেরকে ইনফেরিয়ার হিসেবে কনসিডার করে। এটা করা যায় না। বাঙালিদের মধ্যেও এই মানসিকতাটা আছে, দেখবে যে বাঙালি মানে আমরা অনেক কিছু জানি আর বাকিরা কিছুই জানে না। বিহারিদের প্রতি আমরা যেটা করে থাকি, যে বিহারি বলে তাকে অনেক সময় গালি দিই, বা বিহারি বলে তার সাথে আমরা অসৎ আচরণ করি, তাই না, এই বা খারাপ ব্যবহার করি, এগুলো বেসিক্যালি করা যায় না। এগুলো হচ্ছে কিন্তু এক প্রকার যে সমতার যে পরিবেশ সেটাকে কিন্তু ভায়োলেশন। তো এটা করা যায় না, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে তার ফান্ডামেন্টাল রাইটসের প্রতি একটা অ্যাটাক। তো জেনারেলি এটা হতে পারে, তবে এগুলো জেনারেলি ব্যক্তির সঙ্গে ব্যক্তি যখন হয় তখন এগুলো এতটা বিবেচনা হয় না, কিন্তু বিবেচনা হয় বা কোর্টের দ্বারস্থ তুমি হতে পারো যদি কোনো রাষ্ট্রের প্রতিনিধি, রাষ্ট্রের কোনো সংগঠনের বা অর্গানাইজেশনের যদি প্রতিনিধি এগুলো করে থাকে, তবেই আমরা সেখানে এই শরণাপন্ন সুপ্রিম কোর্টে হতে পারি। কিন্তু কোনো একজন ব্যক্তি করেছে তার জন্য তুমি সেখানে ভায়োলেশন, তুমি কিন্তু শরণাপন্ন হতে পারো না।
তুমি জেনারেলিতে এই অধিকারটা তোমার নেই। কিন্তু আমরা জানি যে সেই গ্রাউন্ডে আবার বেশি কিছু হয়। তো এগুলো আমাদের এখনো দেখবে লিমিটেশনস অনেক কিছু রয়ে গেছে। যাই হোক, এরপরে চলে আসো আমাদের, এরপরে বলা হয়েছে আর্টিকেল 16 মধ্যে তোমরা দেখবে যে সকলের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগের কথা বলা হয়েছে, যে সরকারি চাকরিতে সবার সমান সুযোগ থাকবে, সকলের জন্য সমান রকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করা হবে। আমার জন্য যে কোয়েশ্চেন্স তৈরি করা হলো তোমার জন্য সেই কোয়েশ্চেন্স নয়, এটা যেন না হয়, এটা হবে না। সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে সকলের জন্য। কিন্তু দেখবে আবার পরবর্তীকালে ঘুরিয়ে আবার দেখবে আর্টিকেল 16 মধ্যেই আবার দেখবে কতগুলো সাব সেকশনস বা সাব আর্টিকেল তৈরি করা হয়েছে, সাব আর্টিকেল, সেগুলোতে বলা হয়েছে স্পেশাল প্রিভিলেজের কথা বলা হয়েছে। অসাম্য করা যাবে না, বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না, কিন্তু কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশনস করা যেতে পারে। ডিসক্রিমিনেশনস করা যাবে না, বৈষম্য করা যাবে না, এই আর্টিকেলগুলো তাই বলছে। কিন্তু ইতিবাচক বৈষম্য করা যেতে পারে। অর্থাৎ ইতিবাচক বৈষম্য কোনটা, যেটা ওই আম্বেদকরের আইডিয়া ছিল, তোমরা জানো যে কেউ হয়তো সেখানে কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে কেউ হয়তো ধরে নাও যে মানে কি বলবো যে পিছিয়ে আছে, কেউ হয়তো অনেক পিছিয়ে আছে, যুগ যুগ ধরে সে পিছিয়ে আছে এবং এই সমাজই তাকে পিছিয়ে রেখেছে, হ্যাঁ, পরিকল্পনা করে তাকে পিছিয়ে রেখেছে। যেমন দেখবে এসসি এসটি ওবিসি এরা পিছিয়ে আছে, তো এদের জন্য, এবং মহিলারাও পিছিয়ে আছে, এদের জন্য, এরা যেহেতু পিছিয়ে পড়া, তাই এদের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা সরকার যদি করতে চায় তাহলে করতে পারে। তো এগুলো পরবর্তীকালে তোমাদের দেখবে এই আর্টিকেলগুলোতে লিখতে হয়েছে। সংবিধান শুরু থেকেই লেখা ছিল কতগুলো, আবার পরবর্তীকালেও কতগুলো ঢুকিয়েছে। যেমন ওবিসিদের জন্য যে রিজার্ভেশন, মহিলাদের জন্য যে রিজার্ভেশন, ইকোনমিক্যালি উইকার সেকশনসের জন্য যে রিজার্ভেশনস, এগুলোর কথা যখন এই সংবিধানের মধ্যে ঢোকানো হয়েছে তখন এগুলো দেখবে সংবিধান শুরু হওয়ার অনেক পরে এগুলো হয়েছে। তার মানে সরকার চাইলে কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন আবার করতে পারে, অর্থাৎ বিশেষ সুযোগ সুবিধা তুমি কাউকে দিতেই পারো, কিন্তু কাকে দেবে, যে পিছিয়ে আছে তুমি তাকে দিতে পারো, যে পিছিয়ে নেই তুমি যদি তাকে দাও তাহলে সেটা কিন্তু বৈষম্য। যে পিছিয়ে আছে তুমি তাকে দিতে পারো, তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, মূল স্রোতে নিয়ে আসার জন্য, কারণ সে মূল স্রোত থেকে বেরিয়ে যাওয়া মানেই হচ্ছে সে কিন্তু সমাজের জন্য একটা বড় ক্ষতিকারক হয়ে যায়, উঠতে পারে। সে হয়তো দেখা গেল আগামী দিনে গিয়ে গুন্ডা হয়ে গেল, সে কোনো চোর হয়ে গেল, লম্পট হয়ে গেল, বদমাশ হয়ে গেল, কোনো হয়তো রেপিস্ট হয়ে গেল, এগুলো হতে পারে। আবার তার জন্য দেখা গেল সমাজের একটা বড় অংশের মানুষের ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো এই কারণে তাকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মূল স্রোতে একটা সুস্থ জীবনযাপন করতে দেওয়ার পরিবেশটাও তাকে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ হতেই পারে। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অপরচুনিটি থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোয়ালিটির পরিবেশ থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে বলা হয়েছে কি, এই যে সমতার এনশিওর করার জন্য, ইকুয়ালিটি এনশিওর করার জন্য আমরা জানি যে, যেটা বললাম এই আনটাচেবিলিটির কনসেপ্ট, যে তুমি আমাকে ছুঁয়েছো, আমি উঁচু জাত, তুমি নিচু জাত, তুমি ছুঁয়েছো আমাকে, তাই আমার জাত চলে গেল, তো তোমাকে আমি আর একটা তিরস্কার করে দিলাম, বা তোমাকে আমি সেখানে ধরে নাও যে সেখানে গালমন্দ করলাম, এটা করা যাবে না। এই ছোঁয়াছুত যেটাকে আমরা বলি, যেটা জানো যে মধ্য ভারতে উত্তরপ্রদেশ বিহারে এগুলো প্রচণ্ড পরিমাণে হয়। মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ঠিক আছে, রাজস্থান, গুজরাট, এই সমস্ত জায়গাতে তোমরা দেখবে প্রচুর পরিমাণে। এগুলো কিন্তু বন্ধ করার জন্য সংবিধান থেকেই প্রচেষ্টা আছে, কিন্তু যদিও আমরা দেখতে পাচ্ছি যে কিছু সিস্টেম এমনভাবে তৈরি হয়ে আছে যেগুলো আলটিমেটলি এগুলোকে পোষণ করছে, ব্রেক করতেই দিচ্ছে না। যেমন আমি একটা বড় উদাহরণ বলবো এক্ষেত্রে, যে উত্তরপ্রদেশের এত বড় ক্ষমতা রাখাটা একটা অপরাধ, মানে এইটাকে টিকিয়ে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস হিসেবে কনসিডার হয়। উত্তরপ্রদেশ এত শক্তিশালী বলে সে জনবলের ভিত্তিতে সেখানে জিতে যায়, এবং আলটিমেটলি জিতে গিয়ে কি করে, এগুলোকে টিকিয়ে রাখে, সে এই ধরনের ছোঁয়াছুতের গল্পগুলোকে টিকিয়ে রাখে। আমার কনসেপ্টে যদিও ভারতবর্ষকে মানে মানে যদিও আমরা জানি যে এই ভাবনাগুলো মানে মানে কি বলবো যে একটা নেগেটিভ সাইডও আছে, কোন ভাবনা না, তোর বিভিন্ন রাজ্যে ভাগ করে দেওয়া, একটা নেগেটিভ সাইডও আছে, কিন্তু তারপরও পজিটিভ সাইডটাকে মাথায় রেখে আমি বলবো যে আম্বেদকর যেটা বলেছিলেন, পরবর্তীকালে বিএসপিও যেটা তাদের একটা আইন পাশ করেছিল, যে উত্তরপ্রদেশটাকে 3টে এবং 4টে ভাগে, 3টে বা 4টে ভাগে টুকরো করে দেওয়া, করে 4টে আলাদা রাজ্যে ভাগ করা, এগুলো করা উচিত। এবং যে সমস্ত রাজ্যগুলিতে হচ্ছে এই সমস্ত রাজ্যগুলিতে এগুলো করা উচিত, হলে তবে এই সমস্ত বিষয়গুলো বন্ধ করা যেতে পারে। কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিসগুলো কম বলে অ্যাডমিনিস্ট্রেশন ওখানে পৌঁছতে পারে না, তাই এগুলোকে সমাজ থেকে উচ্ছেদ করা যাচ্ছে না, সমাজ থেকে এগুলোকে উচ্ছেদ করা যাচ্ছে না। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যেখানে পৌঁছে গেছে, যেখানে এডুকেশন পৌঁছে গেছে, অ্যাডমিনিস্ট্রেশনে দেওয়া এডুকেশন যেখানে পৌঁছে গেছে, সেখানে এগুলো নেই। এই উত্তরপ্রদেশটাকে দেখবে, উত্তরপ্রদেশ এবং এই যে সমস্ত রাজ্যগুলিতে এগুলো হচ্ছে, এগুলো ভেঙে দেওয়া উচিত। এবং কার ভাবনায়? নেহরুর ভাবনাতে। নেহরু যেমন চেয়েছিলেন, রাজ্যগুলো ডিভিশন চেয়েছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ভিত্তিতে, প্রশাসনিক সার্ভিস দেওয়ার ভিত্তিতে তিনি রাজ্যগুলো ডিভিশন। তো
তো সেই ভিত্তিতে সেটাকে যদি রিভিশন করা হয় তা আমার মনে হয় এই সমস্ত সমস্যা যেটা আমাদের দেশে রয়েছে, ছোঁয়াছুতের যে সমস্যা, সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করা যেতে পারে। যাই হোক, আমি ডিটেলসে যাবো না এত বেশি। আর একটা আছে কি, অ্যাবলিশন অফ টাইটেল। কেউ দেখবে যেমন এখন নতুন ট্রেন্ডও শুরু হয়েছে, আগে এক্সিস্টিংটা বলি, সেটা হচ্ছে যে কেউ দেখবে সেখানে টাইটেলসগুলোর মধ্যে দেখবে সেখানে কেউ লাগিয়েছে বাহাদুর, তারপরে দেখবে সেখানে আর কি কি আছে সংবিধানে, শব্দগুলো ভুলছি আমি। টাইটেল কি কি টাইটেলের নিষেধের কথা বলা হয়েছে, কোন কোন টাইটেল মনে আছে কারো? স্যার, রাজা মহারাজা। হ্যাঁ হ্যাঁ, করে বলো হাত তুলে। শব্দগুলো ভুলছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দগুলো, মানে আগেকার দিনে যে রাজা বাচ্চারা যে শব্দগুলো ব্যবহার করতো, পদবিগুলো ব্যবহার করতো তাদের নামের সামনে, সেগুলোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, এখন মনে করতে পারছি না আমি। তো সেগুলো তুমি আর করতে পারবে না, কারণ ওইটা তোমার ক্ষমতাকে জাহির করে। তো তুমি তোমার ক্ষমতাকে জাহির করছো, ওইটাকে এখনো কন্টিনিউ করাচ্ছ, মানে তুমি তোমার ক্ষমতাটাকে জাহির করছো, এগুলো করতে পারো না। এগুলো করা বারণ করেছে। কিন্তু কতগুলো বিষয় যেমন আবার অ্যালাউ করেছে, যেমন কেউ ডক্টরেট ডিগ্রি পেয়েছে, কেউ সেনাবাহিনীর কোনো উপাধি পেয়েছে, সে সেটাকে ক্যারি করতে পারে। যেমন আমি ডক্টরেট ডিগ্রি পেয়েছি, আমি এটা ক্যারি করতে পারি। কেউ সেনাবাহিনীর যদি পদবি উপাধি পেয়ে থাকে, সেটা করতে পারে। এগুলো অ্যালাউ, কিন্তু ওগুলো যেগুলো ঐতিহাসিকভাবে একটা ক্ষমতাকে একটা মানে দর্শায়, এগুলো তুমি করতে পারবে না। ঠিক আছে, ভালো করে দেখে নিও নিজেরা। আমি তো ভুলে যাচ্ছি, ঠিক আছে, তোমরা ভুলে যাচ্ছ কেন? আমি তো পড়িয়েছি এগুলো। স্যার, পদ্মভূষণ এইসব পদবিগুলো নিষিদ্ধ। শিক্ষা এবং সামরিক ক্ষেত্রে পদবি দিতে পারে। হ্যাঁ, এগুলো নেওয়া যেতে পারে, যেমন ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ। ঠিক আছে, বাহাদুর খান, এগুলো না, জামিনদার নয়, এগুলো নয়, আছে আছে শব্দগুলো আছে, ভালো করে। সম্রাট, সম্রাট শব্দটাও আচ্ছা, বলা হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস এগুলো পাবে, দেখে নিও একটু। এরপর আমি পড়াবো, আছে এগুলো। তারপরে চলে আসো, তারপরে আমাদের দেখতে পাচ্ছ যে আমাদের এই উদ্দেশ্যে আমাদের প্রত্যেককে গুরুত্ব, সকলকেই জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে আমরা জানো যে 326 নম্বর ধারাতে আমাদের অ্যাডাল্ট সাপ্রেস দেওয়া হয়েছে। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারকে সুনিশ্চিত করা হয়েছে, যে এগুলো কোনো গুরুত্বপূর্ণ নয়। জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ এগুলো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি 18 বছর বয়স যদি তোমার হয়ে যায়, তাহলে তুমি ভোটাধিকার দিতে পারবে। তো রাজনৈতিক সমতাকে সেখানে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং কোনো রকমভাবে বাকি যে সামাজিক সমতা, সামাজিক যে ইস্যুসগুলো আছে, সেগুলোকে কনসিডার করা এখানে হয়নি। তো এগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। সো নির্বাচনী যখন তালিকা তৈরি হবে, ইলেকটোরাল রোল যেটাকে আমরা বলি, তো সেখানে এগুলোকে কনসিডার করা হবে না। ঠিক আছে, বা জাতি ধর্ম স্ত্রী পুরুষ নির্বিশেষে সমতাকে ইনশিওর করতে হবে, এবং 326 নম্বর ধারা অনুসারে সকলে ভোট দিতে পারবে। অ্যাডাল্ট সাপ্রেস যেটা বলা হচ্ছে, এই আর্টিকেল দুটো বিশেষ করে 326 নম্বর আর্টিকেলটা ভালো করে দেখে নাও। 326 নম্বর আর্টিকেল অনুসারে অ্যাডাল্ট সাপ্রেজের কথা, অর্থাৎ সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কথা বলা হয়েছে। ভালো করে দেখে নাও, এটা পরীক্ষায় কিন্তু আসবেই আসবে। এরপরে দেখবে 39 নম্বর ধারাতে তোমরা জানো যে ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির কথা বলা হয়েছে। ঠিক আছে, যেখানে বলা হয়েছে কি, যেখানে বলা হয়েছে যে মেন এবং অর্থাৎ লিঙ্গগত যে সাম্য, সেটাকেও কিন্তু স্বীকৃতি করা হয়েছে, এবং সম কাজের জন্য সম বেতন, পরবর্তীকালে এগুলো নিয়ে আইনও তৈরি হয়েছে। সম কাজের জন্য সম বেতন, এগুলোকেও সুনিশ্চিত করা হয়েছে। কারণ যে বললাম যে পুরুষদের তুলনায় মহিলাদের বেতনটা অনেক কম। প্রাইভেট সেক্টরে যারা কাজ করে দেখবে যে একজন পুরুষ কাজ করছে, একজন মহিলাও কাজ করছে, পুরুষের যা বেতন মহিলার তা বেতন না, মহিলার বেতনটা কম পুরুষের, এটা যেন না হয়, এগুলোকে ইনশিওর করার কথা বলা হয়েছে। বিশেষ অ্যাটলিস্ট যেন রাষ্ট্রের লেভেলে যেন এগুলো না হয়, রাষ্ট্রের কোনো সংগঠন যেন এই সমস্ত পার্থক্যগুলো বা বৈষম্যগুলো না করে। এরপরে চলে আসো লাস্ট, যেটা হচ্ছে ফ্রেটার্নিটি। ফ্রেটার্নিটি বলতে কি বোঝাতে চাইছে, সেটা হচ্ছে যে সিঙ্গেল সিটিজেনশিপ। বেসিক্যালি ফ্রেটার্নিটি মানে হচ্ছে সংহতি মানে সকলের সঙ্গে সকলের সৌভ্রাতৃত্ব থাকবে, তাই না? আমরা জানি যে সেখানে এক প্রকার সিঙ্গেল সিটিজেনশিপের কথা বলা হয়েছে, আলাদা কোনো পার্থক্য করা হয়নি, সকলের সাথে সকলের একটা মিল মহব্বতের কথা বলা আছে। এগুলো এত জটিলে যাচ্ছি না। আমরা এটাও দেখতে পাবো যে এই শব্দটা আমাদের 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে প্রস্তাবনায় ঢোকানো হয়েছিল। সো এটাও ভালো করে মনে রেখো। এরপরে চলে আসো আমাদের ঠিক আছে, এই যে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছিল সংবিধানের কত নম্বর ধারায়, এটাও কিন্তু নেট পরীক্ষা অলরেডি এসে গেছে। সো ভালো করে দেখবে, একাধিকবার এসেছে শব্দটা। এরপরে চলে আসো আমাদের তাৎপর্য কি আছে। তাৎপর্য হচ্ছে খুবই ভালো একটা তাৎপর্য আছে, যেমন তোমরা দেখলে আমাদের সংবিধান, বুঝতেই পারছো যে রাজনৈতিক ন্যায় বিচার সুনিশ্চিত করতে চাইছে, মানে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, এগুলো ইনশিওর করতে চাইছে, তোমরা দেখলে। তো সেগুলো তো আছেই, কাজে এগুলো একটু দেখে নিও, আমি ডিটেলসে যাচ্ছি না। ঠিক আছে, এরপরে চলে আসো আমাদের প্রিএমবেলের হচ্ছে যে
পার্ট কি পার্ট নয় এটা নিয়ে একটা ডিবেটস আছে। তো বেরুবাড়ি ইউনিয়ন, এগুলো শুধু কেসগুলো দেখে নাও তাহলেই হবে, পরীক্ষায় এগুলোই জিজ্ঞেস করবে। তো বেরুবাড়ি ইউনিয়ন কেস হয়েছিল 1960 সালে। এই নামটাও মনে রাখো, এই সালটাও মনে রাখো, এগুলো কেসগুলো সিকোয়েন্সে জানতে চায়, তো কাজে এটা মনে রাখতে হবে। বেরুবাড়ি কেস হয়েছিল, প্রিএমবেলের রিলেটেড একটা কেস ছিল, এবং মানে বেরুবাড়ি মানে হচ্ছে যে পাকিস্তানকে বেসিক্যালি ওই বেরুবাড়ি মানে কি বলবো, যে পাকিস্তানের সাথে ওই জায়গা অদল বদল করা আর কি, কাইন্ড অফ ওই ধরনের একটা, যাই হোক ওইখানকার আর কি জায়গা জমি নিয়ে একটা ছিল, বিবাদ ছিল। তো সেইখানে আমরা দেখতে পাবো কি যে জাজমেন্ট এসেছিল সুপ্রিম কোর্টের, সেই সুপ্রিম কোর্টের জাজমেন্ট প্রিএমবেলকেও সেখানে একটা ইস্যুস করা হয়েছিল, এবং বলা হয়েছিল কি যে প্রিএমবেল হচ্ছে সংবিধানের পার্ট নয়, প্রিএমবেল একটা আলাদা বিষয়। তো এটা বিতর্ক তৈরি হয়েছিল যে প্রিএমবেলকে মান্যতা দেবো নাকি সংবিধানকে। তখন এখানে বলা হয়েছিল যে প্রিএমবেলকে মান্যতা দেওয়ার দরকার নেই, প্রিএমবেল এখানে সংবিধানের পার্ট নয়, আমাদেরকে সংবিধানটাই মান্যতা দেওয়া হবে। পরবর্তীকালে 1973 সালে সংবিধান, এখানে কেশবানন্দী ভারতী কেসগুলো আলাদাভাবে তোমাদের পড়াবো, তখন বলে দেবো, এখন ডিটেলসে যাচ্ছি না। 1973 সালে কেশবানন্দ ভারতী কেস যখন হলো, তখন আমরা দেখতে পাচ্ছি কি যে এইটাকে পার্ট হিসেবে ধরে নেওয়া হলো, অর্থাৎ আগের যে জাজমেন্ট ছিল সেখানে বলা হয়েছিল প্রিএমবেল সংবিধানের পার্ট নয়, অংশ নয়, সেইটাকে উল্টে দেওয়া হলো, দিয়ে বলা হলো বিপরীত কথা বলা হলো, বললো না পার্ট নয়, তা তো নয়, পার্ট। প্রিএমবেল দেখেই আমাদেরকে কিন্তু কনস্টিটিউশন বিচার করতে হবে, কনস্টিটিউশনকে বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো এখানে কেশবানন্দী ভারতীকে এসে বললো কি না এটা পার্ট, এটা সিকোয়েন্সে লিখে নাও নিজের কাছে। এরপরে আবার সেই কথাটিকে আবার জাস্টিফাই করলো, ইন্টিগ্রাল পার্ট বললো কোথায়, এলআইসি অফ ইন্ডিয়া কেস 1995 সালে হয়েছিল, যে বললো যে কনস্টিটিউশনের ইন্টিগ্রাল পার্ট, অর্থাৎ একেবারে কনস্টিটিউশনের সাথে জড়িত একটা অংশ, এটাকে সেপারেট করা যায় না কনস্টিটিউশন, এই কথাটা বললো, এগুলো দেখে নিও। এরপরে চলে আসো আমাদের সংবিধান মানে প্রিএমবেলের অ্যামেন্ডমেন্টের গল্পে। আমরা জানি যে প্রিএমবেল অ্যামেন্ডমেন্ট হয় 368 নম্বর ধারা অনুসারে, ভালো করে মনে রাখবে। 1973 সালে একটা জাজমেন্ট এসেছিল, সেখানে বলা হয়েছিল যে প্রিএমএনকে, ওই যেটা বললাম যে 1973 সালে কেশবানন্দী ভারতী কেস, সেখানে বলা হলো যে প্রিএমবেলকে প্রস্তাবনাকে সংশোধন করা যেতে পারে, এই কথাটা সেখানে বলা হয়েছিল। সো ভালো করে এটা দেখে নেবে। এখানে বলা হয়েছিল কি, এখানেও বলা হয়েছিল, এবং তোমরা দেখবে যে ছাড়ো এগুলো এত ডিটেলস আপাতত যেতে হবে না, শুধু এখানে দেখে নাও যে 1973 সালে কেশবানন্দী ভারতী কেসে বলা হলো যে এটা হচ্ছে আমাদের একটা পার্ট, ঠিক আছে, প্রিএমবেল হচ্ছে আমাদের একটা পার্ট, এবং একে সংশোধন করা যেতে পারে, ঠিক আছে, এটা ভালো করে দেখে নিও সংশোধনের বিষয়। এবার চলে আসো তোমাদের এখানে যে এই যে মুভড বাই এই যে এটাই কোয়েশ্চেন্সটা অলরেডি পরীক্ষায় এসে গেছে, যেটা বললাম তোমাদের যে 13ই ডিসেম্বর 1946 গণপরিষদে যে আমাদের অবজেক্টিভ রেজলিউশনস, ঠিক আছে, গণপরিষদের উদ্দেশ্য সম্বলিত যে প্রস্তাব, সেটা গ্রহণ করা হলো। নেহেরু এটাকে পেশ করা হলো, ঠিক আছে, নেহেরু এটাকে এই 13ই ডিসেম্বর পেশ করলো, আর 22শে জানুয়ারি এটাকে গ্রহণ করলো, কত সালের, 1947 সালের। সো এই ডেট দুটো ভালো করে মনে রাখবে, নেটে অলরেডি এই প্রশ্নটা এসে গেছে, এই লাইনটাই তুলে দিয়েছে, ভালো করে এটা মনে রাখবে। এরপরে চলে আসো আমাদের কোনটা তোমাদের দেখতে হবে, পূর্ণ স্বরাজের কনসেপ্টটা ভালো করে দেখে নেবে। এখন আমি পরে বলবো, এটা আপাতত এখানে পূর্ণ স্বরাজের গল্পটা জানতে হবে। এরপরে এখানে চলে আসো যে আমরা কবে ইউনাইটেড নেশনসের মেম্বার হয়েছি, এটাও তোমাদের ইউনাইটেড নেশনস এসএসসিতেও আছে, নেটেও আছে, কাজে জিজ্ঞেস করতে পারে। আমরা 45-এই হয়েছি, ঠিক আছে। এরপরে চলে আসো আমাদের দরকার নেই স্টেট কত রকমের হয় সেগুলো বলেছে, অ্যাস্থেটিক স্টেট, থিওক্রেটিক স্টেট, সেকুলার স্টেট, এইরকম রকমের স্টেট ক্লাসিফাই করা যেতে, দরকার নেই। ডেমোক্রেসি শব্দটা কোন শব্দ থেকে এসেছে এটা বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে, ভালো করে দেখে নেবে, যেহেতু তোমাদের ডেমোক্রেসি আছে, বারবার জিজ্ঞেস করে। ডেমস এবং ক্রেটিয়া বলেছিলাম, ডেমস কথার অর্থ হচ্ছে জনগণ, আর ক্রেটিয়া কথার অর্থ হচ্ছে রুল, এটা ভালো করে দেখে নেবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়েটিভ, রিকল, ঠিক আছে, প্লেবেসাইট, এগুলোর মানে যেটা তোমাদের ওখানে বলতে চাইলাম। ইনিশিয়েটিভ বিষয়টা কি, ইজ আ মেথড বাই মিনস অফ হুইচ দ্য পিপল ক্যান প্রপোজ আ বিল টু দ্য লেজিসলেচার ফর ইনঅ্যাক্টমেন্ট। ইনিশিয়েটিভ মানে হচ্ছে যে পদক্ষেপ নেওয়া, তাদের জনগণ, যেহেতু প্রত্যক্ষ গণতন্ত্রে ইনিশিয়েটিভ থাকে, সুইজারল্যান্ডে আছে, তাহলে জনগণ কোনো পদক্ষেপ নিতে পারে, কিসের পদক্ষেপ নেবে, আইন তৈরি করার পদক্ষেপ নিতে পারে, তাই তো।
প্রপোজ আ বিল টু লেজিসলেচার ফর ইনঅ্যাক্টমেন্ট, যে কোনো আইন তৈরি করার প্রস্তাব তারা দিতে পারে, ইনিশিয়েটিভ তারা নিতে পারে, প্রস্তাব দিতে পারে, প্রস্তাব তারা দিতে পারে, এই প্রস্তাব দেওয়ার পদক্ষেপটা তারা নিতে পারে। জেনারেলি আমরা জানি এটা সরকারের কাছে, আমাদের মতো গণতন্ত্রে আমরা জানি এটা সরকারের কাজ, সরকার এটা এই সমস্ত পার্লামেন্টে প্রস্তাবগুলো রাখে আর পার্লামেন্ট সেই প্রস্তাবগুলোর উপর সেখানে সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু কিন্তু এখানে প্রত্যক্ষ গণতন্ত্র যেহেতু, তাই ইনিশিয়েটিভ শব্দটা এখানে জনগণের জন্য ব্যবহার হয়। জনগণ চাইলে কোনো বিল, তারা যদি মনে করে যে এই ধরনের বিল আসা উচিত, এই বিলের উপর আইন তৈরি হওয়া উচিত, তাহলে তাই সেই ধরনের বিল তারা নিজেরা প্রস্তাব করতে পারে। তো ইনিশিয়েটিভ বলতে সেটা বোঝানো হচ্ছে। রিকল বলতে কি বোঝানো হচ্ছে? রিকল বলতে যেটা বোঝানো হচ্ছে যে কোনো ব্যক্তিকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, যে তোমাকে রাষ্ট্রের কোনো কাজের তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সেই কাজটা করতে যদি সে অপারগ হয় বা করে না, যদি করতে যদি সে না পারে, যদি ঠিকঠাকভাবে করতে না পারে, তাহলে তাকে সেই পদ থেকে সরিয়ে নিয়ে আসা, সেই পদ থেকে তাকে পদচ্যুত করানোর এই কাজ, পদচ্যুত করার যে এই বিষয়, এটাকে বলা হচ্ছে রিকল, অর্থাৎ কাউকে তার পদ থেকে সরানো। তো এটা হচ্ছে রিকল। এটাও প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ নিজের হাতে এটা আছে, জনগণ এটা কিন্তু গ্রহণ, এই মেথডটা ব্যবহার করে থাকে কাউকে অপসারণ করার ক্ষেত্রে। প্লেবিসাইটের কনসেপ্টটা কি? প্লেবিসাইটের কনসেপ্টটা হচ্ছে ইজ আ মেথড অফ অবটেইনিং দ্য opinion Indias of people, obtaining the opinion Indias of people, এটা ভুল আছে, সেন্টেন্সটা ভুল আছে, of any issue of public importance is generally used to solve the territorial dispute। এটার সঠিক, এটা সেন্টেন্স ভুল আছে, আমি পরে তোমাদের এটা দেখে বলে দেবো, তোমাদের পরে এটা দেখে দেবো এইখানে। আর আপাতত বলার মতো কিছু, দেশবন্ধু ভারতী কেসটা ভালো করে দেখে নিও, এগুলো বলে দিলাম অলরেডি। এগুলো যদি দেখো তাহলেই হবে, এগুলো যদি দেখো তাহলে তোমাদের প্রিএম্বল থেকে যা কিছু জিজ্ঞেস করে এগুলো তোমরা সব কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে আশা করি কিছু জিজ্ঞেস করবে। এবং যতগুলো প্রশ্ন এখনো পর্যন্ত প্রিএম্বল থেকে হয়েছে সব এখান থেকেই জিজ্ঞেস করবে। যাদের ইংরেজিতে কোনো প্রবলেম নেই তারা ইংরেজি থেকে সলভ করতে পারো, যাদের ইংরেজিতে প্রবলেম আছে তারা বাংলায় ট্রান্সলেট করে নিতে পারো, যদিও বাংলা ট্রান্সলেশনটা সবার ফোন থেকে বোধহয় হচ্ছে না বললে তোমরা, বাট চেষ্টা করে দেখতে পারো আরেকবার, যদি হয় তো ভালো, তোমরা এখানে প্র্যাকটিস করতে পারো। কোয়েশ্চেন্সটা কোথায় পাবে বলে দিচ্ছি, আমি এখনো অ্যাড করিনি এসএসসির কোর্সে। কোয়েশ্চেন্সটা পাবে নেট জিআরএফ সেট স্পেশাল কোর্স যেটা আছে, যেটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, সেইখানে গিয়ে তোমরা, এখানে গিয়ে তার ইউনিট 7-এ পাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখানে প্রিএম্বলের কোয়েশ্চেন্সগুলো এখনো পর্যন্ত নেট সেট এসএসসিতে যা কিছু জিজ্ঞেস করেছে সব ওখানে দেওয়া আছে, সলভ করে ফেলতে পারবে, কাজে আসবে। এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে, এবং এইবারও যেগুলো জিজ্ঞেস করেছে সব পিওয়াইকিউই জিজ্ঞেস করেছে, নতুন কিছু জিজ্ঞেস করেনি। তো কাজেই এগুলো সলভ করে ফেলো, কমন পাবে। এটাই আমাদের প্রিএম্বলের আলোচনা। শর্টকাট বললে এগুলোই হচ্ছে শর্টকাট, এগুলোই তোমাদেরকে দেখতে হবে। এই জাস্ট গুটি কয়েক ইনফরমেশন, হয়তো তাও হবে না ঠিক করে কাউন্ট করলে, বা ধরে নিলাম 50টাই হলো, যেহেতু আমি পড়িয়ে দিলাম তোমরাও মন দিয়ে শুনলে, বুঝলে। এটা মুখস্থ রাখাটা গুরুত্বপূর্ণ, মানে ডিফিকাল্ট কিছু নয়, হ্যাঁ। এবং রিভিশনটা অবশ্যই করতে হবে, সপ্তাহে সপ্তাহে রিভিশন করবে, আদারওয়াইজ মনে থাকবে না, স্বাভাবিক সেটা একেবারেই, এতগুলো ইনফরমেশন যেহেতু একসঙ্গে মাথায় ঢুকছে, কিন্তু তোমাদের করতে হবে। এটা করে নাও, দেখো যা কোয়েশ্চেন্স আসবে পরীক্ষায় সব ইজি লাগবে, এবং প্র্যাকটিসটাও যদি করে নাও তারপরে আর কঠিন কিছু মনে হবে না, ইজি লাগবে। তো করে নাও, করে নিয়ে এগোও, ঠিক আছে? ক্লিয়ার? বোঝাতে পেরেছি? কারো কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন নেই তো? বলছিলাম স্যার, সংবিধান সংশোধনের ব্যাপারে একটু জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংবিধান সংশোধনের ওই যে পদ্ধতিটা, কোন বই আছে দুটো পদ্ধতি, আমার কোনটায় দিচ্ছি তিনটে পদ্ধতি। না, 3টে পদ্ধতি, দুটো নয়, পদ্ধতি 3টে। দুটো পদ্ধতি মেনশন আছে 368-এ, আর 3 নম্বর পদ্ধতিটা অন্য আর্টিকেলে। এটা 3 নাম্বার, মানে প্রথম যেটা সেটা 368-এ নেই, পরের দুটো সেটা 368। তো 368-এর যদি যখন তোমাদের কথা বলবে তখন দুটো, 368-এর বাইরেও দেখবে আর একটা আর্টিকেল আছে, আরো কতগুলো আর্টিকেল আছে যেখানে প্রথমটার কথা বলা হয়েছে। 3টে মেথড আছে আমাদের সংবিধান সংশোধনে, দুটো নয়। 368-এ দুটোর মেনশন আছে, তো ভালো করে পার্থক্যগুলো মনে রাখবে। তো ওই জন্য বললাম তোমাদের, যখনই তোমরা ওই পাতি বাংলা বই পড়তে যাবে, পাতি বাংলা বই পড়তে গেলে মুশকিলটা হবে যে ওরা এতটা এরকম কোয়ালিটেটিভ বই পড়েইনি, পড়তে চায়ও না। হ্যাঁ স্যার, অনেক কোশ্চেন অ্যান্সার ভুল হচ্ছে। হ্যাঁ, হবে। স্যার অনেক কোশ্চেন ভুল, অ্যান্সার ভুল হচ্ছে, তো মানে কোশ্চেন করতে গেছি এক অ্যান্সার আর এক দিয়ে দিয়েছে, ওগুলো কি করে সলভ করবো? ওই যে বললাম, ওই বইগুলোকে ছুঁড়ে ফেলে দাও, ফেলে দিয়ে চেষ্টা করো আমার অ্যাপটা সলভ করার,
চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন, ওইখানেও দু একটা হয়তো মিস্টেক হয়েছে আমারও, বাট আমারগুলো আমি বলে দিতে পারবো, ওদেরগুলো তোমাকে কে বলবে, তাই না? সো এবং কতই বা ওদেরগুলো সেটাই তো বলবো, স্যার। এরকম ভুল হয়। তো এই আর আমারগুলো যেহেতু অনেকজন মিলে করছে, ইমিডিয়েট এটাকে সংশোধন করার জায়গা আছে, তো ওইটা সংশোধন করার তো জায়গা নেই। মুশকিলটা হচ্ছে এখানে যে ওরা তাড়াহুড়ো করে এখন মার্কেটে বই বিক্রি করার জন্য ওই বইগুলো ছাপিয়েছে, হ্যাঁ, আর তোমরা ওগুলো কিনছো গিয়ে মুড়ি মুড়কির মতো, মুশকিল ওটাই। কিন্তু এইরকম যদি বই পড়ো, টেক্সট বই লক্ষ্মীকান্তের মতো, যেটা একেবারে দেখবে একেবারে ইউজির স্টুডেন্ট থেকে শুরু করে ইউপিএসসির স্টুডেন্ট পর্যন্ত পড়ে, আইএস আইপিএসটাও এই বই পড়েই আইএস আইপিএস হচ্ছে, তো গোটা দেশ চলছে এই বই পড়ে। তো কাজেই এই বইটা যদি পড়ো তোমাদের অসুবিধে কিছু হবে না, ঠিক আছে? তো এইভাবে জিনিসটা জেনে নাও যে পড়তে কিভাবে হয়, পড়তে, কারণ বইটা তো অনেক বড়, অনেকগুলো চ্যাপ্টার আছে, তো পড়তে কিভাবে হয় এটা যদি তুমি জেনে নাও, তারপরে তোমার ইংরেজি পড়তেও ভয় লাগবে না। তো তোমার কাছে শব্দগুলো তখন শুধু জাস্ট একটা শব্দ, মানেগুলো তো বুঝে গেছো অলরেডি, তখন আর অসুবিধা হবে না। তো এইভাবে পড়ো, ইংরেজির ভয়টাও এইভাবে কাটাতে পারবে। যারা দেখছো এখানে আছে বাংলা মিডিয়ামেরই, সবাই তোমরা বেশিরভাগই বাংলা মিডিয়াম, 2-4 জন ছাড়া বেশিরভাগই হচ্ছে বাংলা মিডিয়াম, কিন্তু সবাই দেখবে নেট সেট পাস করে যাচ্ছে। কি এর উপর কিন্তু স্যার সব বইয়ে মানে ইংরেজিটা সমান নয়, যেমন কি বলে ইন্ডিয়ান পলিটি, যে ইংরেজি ওয়ার্ড গুলো খুব ইজি, কিন্তু আমার স্যার জেসি জোয়ারি কম্পারেটিভ পলিটিক্স ওয়ার্ড গুলো যেন খুব একটা হার্ড। জেসি জুয়ারির বইটা একটু ডিফিকাল্ট, ওই সব বইয়ে যাবে না, সব বইয়ে জেসি জুয়ারির বই লক্ষ্মীকান্ত, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার, বলছি যে ওটা তো ট্রান্সলেট হচ্ছে, তাহলে দেবেন গ্রুপে? পারলাম না। ওই অ্যাপটার থেকে তো ট্রান্সলেট করা যাচ্ছে না, আর যেটা তোমার ফোনে পড়ালেন হচ্ছে না কেন বলো তো? আমার ফোনেও 2-1 দিন হচ্ছে না, কিন্তু অনেকের ফোনে আবার হচ্ছে, কিন্তু আমি এটা কি করি বলো না, তো? আমার ফোনে হচ্ছে না, আমি অনেকবার চেষ্টা করেছি। তুমি তাহলে ল্যাপটপ থেকে করো না, ল্যাপটপ থেকে এটা কিন্তু হবে। তোমার ল্যাপটপ আছে কি? ল্যাপটপ না। এটাই তো মুশকিল, এটাই মুশকিল। তো টেকনোলজি যেখানে আমাদের পৌঁছে গেছে, পড়াশোনা যেখানে পৌঁছে গেছে, সেইখানে আমরা পৌঁছতে পারছি না, ফলে মুশকিলটা হচ্ছে আমরা কোয়ালিটিটা পাচ্ছি না। এখন টেকনিক্যাল প্রবলেমগুলো আসবেই, কিছু তো করার নেই, কারণ দিনে দিনে টেকনোলজি ডেভেলপ করছে, ইমপ্রুভ করছে, হ্যাঁ, খারাপ করছে, যাতে মার্কেটে তাদের নিজেদের টেকনোলজি বিক্রি হয়। তো এই করতে গিয়ে আমাদেরকে ব্যস্ত রেখেছে ওরা, আর এইটা করতে গিয়ে আমরা পিছিয়ে পড়ছি, কারণ আমাদের পকেটে টাকা নেই, এটা হচ্ছে ওটাই। আর গ্রুপে যেমন এমসিকিউ দিচ্ছিলেন, তাহলে এমসিকিউটা দেবেন। এমসিকিউটা তো দেবই, কিন্তু এখানে তোমারটা হচ্ছে না কেন? তুমি কিন্তু জানি না, অনেক আমি বলছিলাম যে অন্য ওয়েবসাইট দিয়ে ট্রাই করে দেখতে পারে, বা ফোন থেকেই ডেস্কটপ সাইট করে দেখতে পারে তো। ফোন থেকে ডেস্কটপ চেষ্টা করে আমি আমি বলেছিলাম পার্সোনালি এসএমএস করেছিল জিশা। জিশা, তুমি হ্যাঁ, আমাকে হ্যাঁ, পার্সোনালি এসএমএস করেছিলে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি চেষ্টা করে দেখেছি, হচ্ছে না। ওটা গুগল থেকে খুললে হবে, অ্যাপ থেকে না খুলে গুগল থেকে খুললে হবে। গুগল থেকে ঠিক আছে, খুলবে। আমি আরেকবার চেষ্টা করব তো। তাহলে ও তাহলে সিদ্ধার্থ একবার আর দেখিয়ে যদি দেবে। হ্যাঁ, তুমি একটু আমাকে আর দেখিয়ে যদি দেবে। না হয়, যদি না হয় তাহলে একটা অ্যাপ বলে দেবো, এই অ্যাপটা ডাউনলোড হ্যাঁ। করে নিলে হয়ে যাবে। তাহলে তুমি আমাকে আমি একটু আমি মানে আমি স্ক্রিন শেয়ার তুমি করে বলার পরে আমি দেখেছিলাম, হ্যাঁ। তুমি বলার পরে আমি দেখেছিলাম, তো ওটা আরো একজনের সমস্যা হচ্ছিল, তো তারও সম্ভব হয়েছে সমাধান করা। ঠিক আছে, তুমি একটু টাইম নিয়ে একটু করবে, তাহলে আমি তখন স্ক্রিন শেয়ার করে। 10টার পরে ছাড়া সময় হবে না, প্রত্যেকদিন ঠিক আছে। 10টার পরে ছাড়া, বেলা 10টা। ঠিক আছে। ঠিক আছে, করে নাও। এখানে কিন্তু আমার কোয়েশ্চেন্স গুলো সব নেট সেটের কোয়েশ্চেন্স গুলো আছে, এসএসসির কোয়েশ্চেন্স গুলো আছে, ঠিক আছে? নেট সেট এসএসসির কোয়েশ্চেন্স গুলো যেহেতু আছে, তো কাজেই এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুলোই আছে, এগুলো পড়লে কমনটা বেশি পাবে, আবল তাবল কোয়েশ্চেন বেশি পড়তে হবে না। তো এটাতে যদি করতে পারো কাজে আসবে। যাদের ল্যাপটপ আছে তারা করো নিজের মতো করে, যেমন বাকিরা করছে, বেনিফিট পাচ্ছে, এইভাবে করো, বেনিফিট পাবে, ঠিক আছে? তাহলে আজকে আর আপাতত কিছু বলছি না। আরো কিছু জিজ্ঞেস করা আছে? স্থাপিতা কিছু বলছো, বলো। বলছো? বলছে না। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল। চলো, গুড নাইট। কোনো